সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটু ভিকটিম খেলার ব্যাপার হয় আমাদের মধ্যে মাঝে মাঝে, মানে ওটা আমরা ইচ্ছে করে করি না। তো অনেক সময় বলা হয় যে তুমি একটু ভিকটিম কার্ড খেলছো, তুমি সবার কাছে গিয়ে খালি নিজের কষ্ট বলো, নিজের জন্য করুণা চেয়ে বসো অন্যের কাছ থেকে। তো এই মানুষগুলোকে একটু সমালোচনা করা হয় যে ওর একটা অভ্যাসই হচ্ছে সবার কাছে গিয়ে খালি অভিযোগ করা, অনুযোগ করা। তো এটা আসলে আমরা করতে থাকবো কিনা, কারণ এটা আমাদের অনেকেই উল্লেখ করে এবং আমাদেরকে একদম শুনিয়ে দেয় এসব কথা। তো যাই হোক, এটা আমাদের আসলেও অসুবিধা করে যে আমরা নিজের মনের কষ্টটা সবাইকে, কাছের মানুষ, পরিচিত মানুষের কাছে সবসময় বলবো কিনা, নাকি নিজের মনের কষ্টটা একটু নিজের মতো করে বুঝে সেখানে কি করে একটু নিজেকে সাহায্য করা যায়, নিজেকে একটু কি করে ভালোবাসা যায়, বা যদি সম্ভব হয় একটু প্রফেশনাল হেল্প নেওয়া যায়, সেদিকে মনোযোগী হব কিনা। তো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা রয়েছে অতিথি হিসাবে। একজন হচ্ছে ডক্টর কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আরেকজন হচ্ছে রাউফুন নাহার, ও কাজ করছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে। কামরুজ্জামানও কাজ করছে কাউন্সিলিং সাইকোলজি বিভাগে, ও শিক্ষকতা করছে রাউফুন নাহার। এবং ডেফিনেটলি আরেকটা পরিচয় হচ্ছে আমার ডাইরেক্ট স্টুডেন্ট, এবং এখন তো স্টুডেন্ট একটা পরিচয়, শিক্ষক একটা পরিচয়, এবং ও কাজও করছে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে ওকে পরিচিত করা যায়। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তো আমি ফ্লোরটা ওপেন করে দিচ্ছি, যে বলতে শুরু করতে চাও সে শুরু করতে পারো। হ্যাঁ, আমি শুরু করতে পারি। যেটা হয় যে অনেক সময় আমরা কাছের মানুষের কাছে যখন কোনো আঘাত পাই, অনেক সময় দেখা যায় যে আমি যে জিনিসটা চাচ্ছি আমার কাছের কোনো মানুষের কাছ থেকে সেটা পাচ্ছি না, বা তিনি আমাকে কোনো রাগ দেখালেন, তো সে মানুষটাও আমার কাছের, তখন আমরা দেখা যায় যে আবেগীয়ভাবে খুব কষ্টে থাকি বা আঘাত পাই। তখন আবার দেখা যায় যে আমার সেই আঘাতের জায়গাটা নিজেকে একটু নিরাময় করার জন্য বা একটু বেটার ফিল করার জন্য হয়তো আর একজন কাছের মানুষের কাছে গিয়ে বলতে থাকি যে আমার সাথে এটা হলো। তো আমরা যদি বলি যে মানুষ কেন করে, এটাও তো কিছু তো রিজন, কিছু তো কারণ থাকে। তো তার আগে বলবো যে আমাদের কাছে আমাদের আবেগ অনুভূতিও যেমন গুরুত্বপূর্ণ, আবার সম্পর্কও গুরুত্বপূর্ণ। যে আমি আমার ওই মুহূর্তের যে আবেগটা, কষ্টকর যে অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি, সেটা সামলে নেবার জন্য আমি যদি সেই ঘটনাটা আবার এমন একটা জায়গায় গিয়ে বলে নিজেকে অনেক ভিকটিম হিসেবে দেখাই, তখন আসলে যার কথা বলছি তিনিও আমার কাছের, তার সাথে আমার সম্পর্কের সুরক্ষা আসলে কতটা সেটাও ম্যাটার করে। তো এই বিষয়টার একটা ভারসাম্য থাকা দরকার, যে আমার অনুভূতি, আমার কষ্টটা সেটাও গুরুত্বপূর্ণ, সেটাও সামলে নেওয়াটা গুরুত্বপূর্ণ, আবার সেই ব্যক্তির সাথে আমার যে সম্পর্কটা সেটারও কিন্তু একটা সুরক্ষা দরকার। তো এখন বলতে চাচ্ছি যে কেন একজন মানুষ আসলে চায় অন্য মানুষকে হিসেবে দেখানোর জন্য। ওই যে প্রথমত যে আমরা সেই মুহূর্তে শকড থাকি এবং কিছুটা বলবো একাকীও থাকি, যে আমাকে একটু দেখো যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটা কষ্টের মধ্যে পড়েছি, এবং কিছু আনমেট নিডস বা চাওয়ার জায়গা তো থাকে, যে আমি এটা চেয়েছিলাম, আমি পাইনি, আমার সাথে এটা হলো, আমি কষ্টে আছি। তো তখন একজন আসলে মানুষের সঙ্গী দরকার হয়, একটা সঙ্গ দরকার হয়, যে আমার কষ্টটা তুমি দেখো বা এখান থেকে উতরানোর জন্য আমাকে সহযোগিতা করো। আমরা যদি ইন্টেনশনের জায়গাটা বলি, কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজি বা যদি বলি যে কৌশল হিসেবে এটা ব্যাকফায়ার করে। কারণ আরেকজন দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবেই আমরা অন্যের কষ্ট শুনে কিন্তু তাকে আবার একটা সুরক্ষা দেওয়ার ইচ্ছে জাগে, যে তোমার সাথে এটা হলো, এটা তোমার সাথে করলো। তো সেটা যদি আবার যার ব্যাপারে আমি অভিযোগ করছি, একজনের কাছে করছি, তিনি শুনলেন, তিনি আবার একটা নেতিবাচক মন্তব্য করলেন যে তোমার সাথে এটা হলো, আহা খুবই খারাপ হলো, এটা তো ঠিক করেনি। এটা যখন আবার তার কানে যায়, যিনি যেখান থেকে আঘাতটা এসছে, তখন তিনজনের মধ্যে আসলে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সাইকোলজিক্যাল গেম আমরা যেটা বলি শুরু হয়ে যায়।
তো এটা চলতে থাকলে এটা আপনি শুরুতেই বললেন ম্যাম যে এটা অবচেতনভাবে হয়, বেশিরভাগ সময় আমরা খুব সচেতনভাবে এটা করি না, কিন্তু এটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে এই সম্পর্কগুলোর আসলে 12টা বেজে যায়, তখন সেটা আসলে জটিল হয়ে যায় আর কি, কঠিন হয়ে যায়। এবং আমরা ম্যানেজমেন্ট নিয়ে তো আলোচনা করব, আমি শুধু বলতে পারি যে ওপেন কমিউনিকেশন বা আমরা বলি অনেস্ট এক্সপ্রেশন, যে হ্যাঁ আমরা একটু সামলে নিতে পারি যে আমার অনুভূতি গুরুত্বপূর্ণ, নিজের সাথে একটু কানেক্ট করা, আর এমন একটা জায়গায় বলা যে যেখানে বললে আসলে আমি ভেন্টিলেশন বা শেয়ার করার উদ্দেশ্যে বলছি, নিজেকে ভিকটিম দেখানোর জন্য না, সেটা হতে পারে। এবং অবশ্যই একটু সাহস, একটু সমর্থন আরেকজনের থেকে নিয়ে যেই ব্যক্তির সাথে আমার কনফ্লিক্ট তার সাথে আসলে বসাটাই সব থেকে আমি বলবো যে নিরাপদ একটা কৌশল, যে তার সাথে বসে আলোচনার মাধ্যমে আমি সমাধান করব, যদি সেটা সম্ভব হয় আর কি। অনেক সময় সেটা আবার আরেক রকম আগুন জ্বালিয়ে দেয়। আমরা আসবো আবার, আর রাহাত তোমার কাছে, কামরুজ্জামান তোমার কাছেও আসবো, একটা ফোন অপেক্ষা করে আছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি ঢাকা রামপুর থেকে বলছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমার একটা বাচ্চা আছে, ওর বয়স হলো 7 বছর। আচ্ছা। তো দুষ্টুমি করে অনেক, ঠিক আছে, কিন্তু মূল সমস্যা হলো যে মানে খাবার যে খায় না, এই খাবারটাকে লং টাইম মুখে রাখে। খাবারটা অনেকক্ষণ ধরে মুখে রেখে দেয়, মানে চিবাচ্ছে না বা গিলছে না নাকি? না, ঠিক মতো কি দেয় না, অনেক সময় দেয় 1 ঘন্টা পর্যন্ত সেই খাবারটা মুখে রাখে। আচ্ছা। মানে খাবারটা গালের দুপাশে রাখে, মাঝখানে যে খাবারটা আমরা দেই ওই খাবারটাও খায়। আচ্ছা। ও মানে যেটা আগে দেয়া হয়েছে ওটা মুখে রেখে আবার আরেকটা নিচ্ছে? হ্যাঁ, জি জি। আচ্ছা। বয়স হলো 7 বছর। জি জি, মানে নতুন ভাতটা নিচ্ছে। হ্যাঁ, মানে নতুন খাবারটা নিচ্ছে, নতুন খাবারটা খাচ্ছে, কিন্তু যেটা গালের মধ্যে রেখে দিচ্ছে ওটা 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 থাকা অবস্থায় ও অন্য খাবারটা চিবাতে পারছে সুন্দর করে? হ্যাঁ, অন্য খাবারটা চিবাতে পারছে, কিন্তু দেখা যায় ভাত খাচ্ছে কিন্তু মুখ ভরাই থাকছে, এভাবে মুখটা সবসময় ভরাই থাকছে। এটা কবে থেকে করছে? এখন তো 7 বছর বয়স, কোন বয়স থেকে করছে এটা? এটা ছোটবেলা থেকে এরকম একটা অবস্থা। ছোটবেলায় তো ভাত খায়নি? ছোটবেলা ভাত খায়নি, তখনও মানে ওই যে লিকুইড খাবারগুলো সেটাও দেখা যায় অনেক টাইম মুখে রাখে। আচ্ছা, লিকুইড খাবারটা মুখে রেখে দিত? জি জি জি, লিকুইড খাবারটা মুখে রেখে দিত। এখন তো মানে এখন আর বুঝাচ্ছি, ক্লাস 2 তে পরে সবকিছুই বোঝে, কিন্তু খাবারটা মানে দেখা যায় খাবার খাওয়ানো শেষ, তারপরে দেখা যায় ভাতটা আধা ঘন্টা বা তারও বেশি মানে ভাতটা মুখের মধ্যে ঘুমায়, কখনো 1 ঘন্টা যাবত ভাতকে মুখে রাখতে পারে। তাহলে ও যখন স্কুলে যাচ্ছে তখন কি খাবারটা কি করা হচ্ছে? মুখে খাবারটা থেকে যাচ্ছে স্কুলে যাওয়ার আগে? না, স্কুলে যাওয়ার আগে দেখা যায় তাও মানে 1-2 লোকমা ভাত ওর মুখে থাকে, মানে দেখা যায় রাস্তায় চিবে একবারে স্কুল বন্ধ চিবে, এরকম একটা অবস্থা। স্কুল পর্যন্ত চিবাচ্ছে খাবারটা? হ্যাঁ, স্কুল বন্ধ চিবাচ্ছে। তো তারপর গিলছে শেষ পর্যন্ত? হ্যাঁ, শেষ পর্যন্ত গিলছে, শেষ পর্যন্ত মানে একটা টাইম নেয়, অনেক সময় আধা ঘন্টা বা তারও বেশি খাবারটাকে মুখে রাখতে। ওকে কি জিজ্ঞেস করা হয়েছে, ও যেহেতু 7 বছর বয়স, ওকে কি জিজ্ঞেস করা হয়েছে যে ও এটা কি করলে ওর কি সুবিধা হচ্ছে? এটা তো বোঝানো হচ্ছে অনেক, কিন্তু না না, বোঝানো তো হচ্ছে তুমি এটা করো না, আরেকটা হচ্ছে যে ওর কাছে জিজ্ঞেস করা যে এটা করলে ওর সুবিধাটা কি পাচ্ছে। দুটো দুরকম কথা না? একটা হচ্ছে বোঝানো যে এটা করো না, এটা করো না, এটা করো না, আরেকটা হচ্ছে যে তুমি যেটা করছো তুমি এটা নিশ্চয়ই তোমার কাছে কোনো কারণ আছে, তুমি সেই কারণে করছো, তুমি কি সুবিধা পাচ্ছ ওখান থেকে, সেরকম প্রশ্ন কি করা হয়েছে? না, এরকম জিজ্ঞেস করলে বলে আমি এই তো খাচ্ছি, তোমরা কেন আমার বারবার দিচ্ছ? না না, ও তো খাচ্ছে না, এটা তো বলা হচ্ছে না, খাবারটা মুখে রেখে দিচ্ছে সেটা বলা হচ্ছে। ও তো খাচ্ছে, তো ও তো আবার আরেকটা লোকমা নিচ্ছে, তাই না? খাবার দেওয়ার পর 2-3 লোকমা ভাত মুখের মধ্যে অনার্গল থাকবে, এরপরে ওর আম্মা যদি অতিরিক্ত ভাত দেয় সে ভাতটা ও গিলতেছে, কিন্তু 2 গালে একবারে মুখ ভরা ভাত। হ্যাঁ, তো এই গাল দুটো যে ও সবসময় রেখে দিচ্ছে গালে খাবারটা, এটাতেও কি সুবিধা হচ্ছে, এই প্রশ্নটা ওকে হয়তো করা হয়নি। আর ওর এমনি অন্যান্য আর কোনো অসুবিধা আছে? ও কথাবার্তা? না, এছাড়া আর কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা, সবকিছুই ঠিক আছে। ওর আরো ভাই বোন আছে? হ্যাঁ, সরি, ওর আর বোন আছে একজন। বোনটা কি ছোট? না, বোনটা বড়। কত বড় ওর থেকে? ওর থেকে 3 বছরের বড়।
বোনের সাথে ওর সম্পর্কটা কেমন? বোনের সাথে সম্পর্ক ভালো, তারপরে বাচ্চারা তো অনেক সময় দেখা যায় এই খুব মিল মহব্বত, আবার একটু পরেই মারামারি করছে। আচ্ছা, মানে ভালো আছে আবার এই মারামারি করে। কিন্তু ও যে ছোটবেলা থেকে দুধ যখন খেত, বটলে দুধ খাচ্ছে, তখনও কিন্তু রেখে দিত, তাই না, মুখের মধ্যে? না, বুকের দুধ রেখে দিত না, বুকের দুধটা না, যখন সে তোলা দুধটা খাওয়া শুরু করলো, ওর মা কিছু বলতে চাইছেন মনে হয়, মার কাছ থেকে শুনবো। হ্যালো, জি জি, ওর আম্মুর ডাক দিচ্ছি। হ্যাঁ জি জি, একটু ওয়েট করুন। জি জি জি, একটু ওয়েট করুন। হ্যালো, জি জি, বলো তো সমস্যাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা বেবিটার কথা শুনছিলাম, সো একটু আর কিছু অ্যাড করার আছে? না না, এড করার কিছুই নেই। বাচ্চা হচ্ছে দুষ্টুমি করে অনেক বেশি, খাবার দিলে ও মোবাইল দেখে হচ্ছে খাবার মুখে জমিয়ে রাখে, কিন্তু মোবাইল ছাড়া যখন খায়, টিভি দেখে খায়, তখন এরকম জমিয়ে রাখে না। ও আচ্ছা, এটার সাথে মোবাইলের কানেকশনটা তো আমরা জানতাম না, এটা তো বড় একটা ইনফরমেশন। সো ওকে ছোটবেলা থেকে মোবাইল দেখিয়ে খাওয়ানো হয়েছে? না, সবসময় মোবাইল দেখে খায় না, অনেক সময় টিভি দেখে খায়, কিন্তু শেষে যদি লুকমা দেই। হ্যাঁ, কিন্তু ও একটা কিছু দেখছে, টেলিভিশন বা মোবাইল দেখছে, কিন্তু ও যে কি খাচ্ছে সেটাও দেখছে না, তাই তো? হ্যাঁ, এবং ওকে খাইয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত, 7 বছর বয়স, এখন পর্যন্ত নিজের হাতে কিছু খাচ্ছে না। নিজের হাতে খাচ্ছে ও, মানে মাছ মাংস এগুলো খাবে না, নিজের হাতে ফল খাবে, ডিম খাবে, কিন্তু মাছ মাংস দুটো জিনিস ও খেতে চায় না। তখন আর কি আমরা হাত দিয়ে ওইটা মানে খাওয়াই, তখন বুঝতে পারে না। ও খাবার কি চেনে, কোন মাছ খাচ্ছে, কোন সবজি খাচ্ছে, ও কি চেনে কিছু? সবজি চিনে, কিন্তু মাছ মাংস এটা চিনে না, মানে এটা চিনে কিন্তু খেতে চায় না। হ্যাঁ, আর ওকে যখনই মোবাইল বা টিভি দেখানো হচ্ছে তখনই ও খাচ্ছে, মানে অন্য দিকে মনোযোগ দিচ্ছে যখন, তখন মাছ মাংসটা খাইয়ে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো একটা খুব বড় ইনফরমেশন ছিল, আমি তো একটা গ্যাপ পাচ্ছিলাম যে কেন এই কাজটা করছে ও। ওকে, এমনিতে মুখে মানে খাবার যাই খায়, ফল যখন খায়, ও নিজের ইচ্ছায় যখন কিছু খায় তখন ওটা জমিয়ে রাখে না। ফলটা কি নিজে খায়? হ্যাঁ, ফল নিজের ইচ্ছায়, সব ফল খাবে নিজের ইচ্ছায়, ওটা জমিয়ে রাখে না। নিজের ইচ্ছায় যা খাবে, ডিম খাবে, বিস্কিট, মানে যাই খাবে, আদার্স অন্য খাবার যা আছে। কিন্তু তাহলে এই 7 বছরের ছেলেকে এখনো আমরা খাইয়ে দিচ্ছি কেন? খাইয়ে দিচ্ছে ও যে মাছ মাংস খেতে চায় না, এই কারণে। ও ভাত খাবে, একা খাবে, শুধু আলু দিয়ে খাবে। তো এটা তো একটা বাচ্চার জন্য আসলে ভালো না। ওর মাছ খাবে, মাংস খাবে, সবই খাবে। একটু ভিন্ন রুচির কিছু করে দিলে আমরা তো মানে অনেকভাবে খাবার পরিবেশন করতে পারি, যাই হোক সেটা অনেক বড় হয়ে যাবে আলোচনাটা। এটাই তো অসুবিধা, তাই না? আর কোনো অসুবিধা নেই বাচ্চাটার, তাই তো? খাবারটা মুখে জমিয়ে রাখে ও, যদি আমরা খাওয়াই দেই, আমরা যদি খাবার যাই খাই সেটা মুখে জমিয়ে রাখে, কিন্তু নিজের ইচ্ছায় যা খাবে সেটা মুখে জমায় না। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে ওকে একটা কিছু মোবাইল বা টেলিভিশন ওকে দেখতে হয়, এসব খাওয়ার যেগুলো অপছন্দের খাওয়া, সেটার জন্য ওকে মনোযোগটা অন্যদিকে দিয়ে, মনোযোগে ডাইভার্ট করে তারপরে খাওয়াতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? আমি একটু ছোট প্রশ্ন করতে চাই আপনার কাছে। ওকে যখন জোর করে খাইয়ে দেন আপনারা, ও কি ফেলে দেয় কখনো খাবার? না, ফেলে দেয় না। যদি বুঝতে পারে যে ওর মুখে মাছ বা মাংস দেওয়া হয়েছে, তখন ওটা ফেলে দিতে চায় যে আমার এটা কেন দিত। তখন আপনারা কি করেন? তখন বলি, না বাবা, খেতে হয়, এটা খেলে তোমার বুদ্ধি হবে, তুমি অনেক মেধাবী হবে। তখন বুঝালে তখন ওটা মুখে দেওয়ার পরে তখন খায়, কিন্তু যখন পেটে থাকে তখন ওটা দেখলেই বলে আমি এটা খাবো না। ওকে, আপনার হাজবেন্ড বলছেন যে কখনো খাবার নিয়ে স্কুলে হাঁটতে হাঁটতেও চলে যায়, সেটা একটু খুলে বলবেন যে ব্যাপারটা আসলে কি হয় ওখানে? বুঝলাম না। আপনার হাজবেন্ডের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন কখনো খাবার নিয়েও স্কুলেও চলে যায়, মানে খাবার মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে খেতে যায়। এটা একটু খুলে বলবেন ব্যাপারটা কি হয়? সকালবেলা ও স্কুল থেকে 8টায়, ও সকালে উঠে খাবার তো ওরকম একা খায় না। সকালবেলা তো আমি খাইয়ে দেই, বা যখন আমরা খাওয়াই তখনই হচ্ছে খাবারটা মুখে জমিয়ে রাখতে চাই, তখন খাবারটা চিবায় না। এটা বুঝেছি। স্কুলে যাওয়ার সময় যে খাবার নিয়ে চলে যায় মুখে, সেরকম ব্যাপার হয় সকালবেলা?
হ্যাঁ, সেটা সকালবেলায় হয়, কারণ হচ্ছে যে ওর স্কুল থেকে আমরা খাইয়ে দিই, যেমন রুটি, আলু ভাজি দিলাম, রুটি দিলাম, ও ওটা এমনি পছন্দের খাবার। স্কুল থেকে যখন আসবে তখন খাবে, একজন স্কুলে যাওয়ার আগে খেতে চায় না, তখন হচ্ছে ও খাবারটা মুখে জমায়। ওকে, এমনিতে যখন ও নিজে নিজে খায় তখন খেতে কতটুকু সময় লাগে ওর? তখন খেতে বেশি সময় লাগে না। কতক্ষণ? না, একটা আপেল দিলাম, ও 10 মিনিট হয়তো লাগবে, বা 7 মিনিট, এরকম 5-7 মিনিট এই যে লাগবে। রুটি ভাজি আলু এটা খেতে ওর কতক্ষণ লাগে, ও যখন ইচ্ছে করে খায় শখ করে? এটা খেতে হয়তো 10 মিনিট লাগতে পারে, 10-15 মিনিট এরকম। ওকে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ওকে খাবার খাওয়াই তখন ওর খাবার শেষ করতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন আছে? প্রশ্ন নেই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করবে। আসলে বিরতির সময় প্রায় হয়ে গেছে, বিরতির আগে যেটুকু বলার বলবে, আমরা বিরতি থেকে দরকার হলে এসে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, খুব ইন্টারেস্টিং একটা ইস্যু। তো তুমি একটু বলতে চাও বিরতিতে যাওয়ার আগে এই ফোনটা নিয়ে? আপনাকে অনেক ধন্যবাদ ওনাদেরকে যে ওনারা এই বিষয় নিয়ে প্রশ্ন করছেন 7 বছর বয়সী একটা বাচ্চাকে নিয়ে। আমার কাছে লাগছে এখানে কয়েকটা অ্যাসপেক্ট জড়িত। একটা হচ্ছে আপনি যেটা খেয়াল করছিলেন যে বাচ্চাটা অনেক সময় খেতে চায় না, ওর আগ্রহ নাই, এটাও সত্যি যে ওর খাওয়াটা দরকার, এবং আমার মনে হয় বাচ্চাটা বুঝছেও, কখনো কখনো মা বুঝিয়ে বলছে, ও বিরক্ত হচ্ছে তারপরও খাচ্ছে। আমরা সাধারণত কি বাচ্চারা এরকম ক্ষেত্রে উগরে ফেলে দেয় বা বের করে ফেলে দেয়, এই বাচ্চাটা তাও করছে না। সো ওই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করাটা খুব দরকার বাবা মায়ের, যে ও যে ভালো করছে, ও যে খাচ্ছে কষ্ট করে হলেও, এবং ও যে ওর স্বাস্থ্যের প্রতি যত্ন করছে, ওইটাকে বারবার কথা বলা দরকার। নিজেরা কথা বলুক, বাচ্চার সাথে কথা বলুক, এতে হবে কি বাচ্চাটা বুঝবে না আমি এটা করলে সবাই খুশি হয় বা অ্যাপ্রিসিয়েট করে, তখন এটার আগ্রহ বাড়বে। এটা স্বাভাবিকই যে একটা মানুষ যখন পছন্দ করবে না, জোর করে খাওয়াচ্ছে, ও তো ইচ্ছা করবে না চিবুতে, হয়তো ওর কষ্ট হয় কিনা আমরা জানি না, ওটা রেখে দিচ্ছে, যতটুকু দেরি করে খাওয়া যায় খাচ্ছে, এবং ওর তো অ্যাটেনশনও নাই, খেলার দিকে বা টিভি দেখছে, কার্টুন দেখছে, ওটাতে মনোযোগ দিয়ে আছে, ওই জন্য হয়তো জমিয়ে রাখছে। আর স্কুলে যাওয়ার সময় একটা তাড়া আছে, ওইটাও বোঝার চেষ্টা করছেন আমি, সুতরাং ও হয়তো কোনো মতে গিলে যাওয়ার চেষ্টা করে, ওটাও একটা ব্যাপার থাকতে পারে। তো ওটা আমার মনে হয় আরেকটু শোনা দরকার। স্কুলে গেলে তো গিলছে না, স্কুল পর্যন্ত নিয়ে যাচ্ছে, স্কুলে যাওয়ার সময় মানে তাড়াহুড়ো করছে, সেজন্যই ওর নিয়ে কোনো মতে মানে মুখে জমিয়ে যাচ্ছে, ওরকম একটা ব্যাপার হতে পারে। এটা আরেকটু শোনা দরকার ওর কাছ থেকে যে ব্যাপারটা কি। তবে আমার মনে হয় আপনি আরেকটা পয়েন্ট বলছেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা যখন খেতে চায় না, এটা স্বাভাবিক, বাচ্চারা তো অ্যাডাল্ট না, তারা তো এটার মিনিং, স্বাস্থ্য, পুষ্টি এগুলো বুঝবে না। ওকে ওইটার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। যেমন একটা ব্যাপার হচ্ছে ওকে যে প্রশংসা করে সেটা আগ্রহ তৈরি করে, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা বাংলাদেশে খুব কমই করা হয় কিন্তু গ্রাম দেশে দেখি অনেক সময় করে, এটা বাচ্চাকে খাবার তৈরিতে সাথে নেয়া। যেমন ও তো আর চুলায় বসতে পারবে না, কিন্তু এগিয়ে দেয়া মাকে রান্না করার সময়, যাতে ও ফিল করে এটা আমিই তৈরি করেছি, আমার অংশ আছে, ওটা কিন্তু ওর একটা ওনারশিপ তৈরি করবে, এবং নিজে খাবে, অন্যরা বলবে না এটা ভালো হয়েছে, ওটার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে। আর বাচ্চারা তো আসলে বড়দের দেখে শেখে। আমি জানি না ও কোথা থেকে শিখলো যে এটা খাওয়া যায় না বা খারাপ, এবং এটা কিভাবে এটা উৎসাহিত হলো ওর মধ্যে, এটাকে একটু খোঁজা দরকার। খুব ভালো যদি কোনো সাইকোলজিস্টের সাথে বসতে পারেন, আর না হলে ওনারা একটু চেষ্টা করতে পারেন যে বাচ্চাটাকে আরেকটু বোঝার চেষ্টা করা, তাতে হয়তো। এবং মোবাইল দেখিয়ে বা কোনো কিছু টিভি দেখিয়ে খাওয়ার অভ্যাসটা আসলে খুব খুব ক্ষতিকর। এটা আসলে বাবা মারা খুব হেল্পলেস ফিল করে। না, কিন্তু এটা বাবা মারা যতই হেল্পলেস থাকুক, দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং। মানে এটা কিন্তু বাচ্চার খাওয়াটা চিনছেও না, কোন খাবারের রং কি, কোন খাবারের মানে খেতে স্বাদটা কেমন, বাচ্চার সাথে বাচ্চাগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশন হওয়াটা দরকার। কিন্তু আমরা করি কি, অন্যদিকে অ্যাটেনশনটা দিয়ে যে খাবারটা খেতে চাচ্ছে না, অন্য কিছু দেখিয়ে খাবারটা মুখে দিয়ে দিচ্ছি, ও খাবারটা নিয়ে বসে জিনিস থাকছে। আমি যেটা বলতে চাই, মানে এটা মনে হয় একটা মায়ের জায়গা থেকে, আমারও 7 বছরের একটা শিশু আছে, তো একদম সকালবেলায় একেবারে সলিড শুকনো খাবারটা কষ্টকর নেওয়াটা। তো অনেক সময় দেখা যায় যে এটা অল্টারনেটিভও ওনারা বিকল্প অফার করতে পারেন। ছোট বাচ্চারা দুধ কলা, আমি তোমারটা শুনবো, আসলে বিরতির সময় হয়ে গেছে, এসেই তুমি এই কথাটা আবার তোমার কাছ থেকে শুনবো। একটা বিরতি নিতে হচ্ছে এক্ষুনি, সরি থামালাম। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসছি একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে আমাদের যদি যখন মনোকষ্ট হয় তখন আমরা কি নিজেকে একজন ভিকটিম ভেবে আমরা কি মানুষের কাছে গিয়ে আমাদের কষ্টগুলো বলতে থাকবো, নাকি নিজের কষ্টটা একটু নিজে ঘুরে দেখবো এবং এটা নিরাময়ের জন্য কোনো চেষ্টা করব। তো সেটি আমরা, এবং ভিকটিম সেজে যখন আমরা যাই তখন অন্য একটা মানুষ আমাদেরকে খুব রেস্কিউ করার চেষ্টা করে, কিন্তু সেটা সবসময় আমাদের ভালো কাজে দেয় না। তো যাই হোক, সেটা এক ধরনের খেলা শুরু হয়ে যায়।
তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করার জন্য নিয়ে এসেছিলাম সেটা আলোচনা করেছি। আর আমাদের একজন ফোন আছে আমাদের। আচ্ছা, আমাদের আগের ফোনটা তুমি কথা বলছিলে, তোমাকে একটু আবার তোমার কাছে ফেরত হ্যাঁ, আমি একেবারে মৌলিক একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি যে একটা বিষয় তো আছে যে খাবারটা শিশু পছন্দ করছে না কিন্তু তার শারীরিক বিকাশের জন্য সেটা দরকার, আমরা কিভাবে আসলে তাকে প্রশংসা করে বা তার সাথে একটা এগ্রিমেন্ট করে আমরা তাকে খাওয়াতে পারি, সেই ব্যাপারটা তো আছেই। এছাড়াও আমি বলতে চেয়েছি যে খাবারের প্রেফারেন্স থাকতে পারে, যে সকালবেলাটায় আসলে কোন খাবারটা আমার পছন্দ বা অপছন্দ, বা বিকেলে কোনটা অপছন্দ, বা কোন উপাদানটা আমার জন্য একটু আরাম হয়। সকালে তো একটু তাড়াহুড়ো থাকে, তো সেক্ষেত্রে রুটি আলু ভাজি আমি নিজেও খেয়াল করেছি আমার নিজেরও একটু কষ্ট হয় একেবারে সকালে খেতে, কারণ আমাদের তো সারা রাত আসলে স্টোমাক তো আসলে মানে খালি থাকে। একদম সকালে উঠে কিন্তু অনেকেরই একটু গ্যাস ধরনের হয়, বাচ্চাদের আরো হয়, কারণ ওদের স্টোমাক ইম্যাচুর, অপরিপক্ক। তো সেক্ষেত্রে দেখা যায় যে ঘুম থেকে ওঠার সময়টা একটু আগে ওঠানো, রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া, একটু আগে ওঠানো, এবং প্রথমেই পানি জাতীয় কোনো কিছু দিয়ে ওর আসলে স্টোমাকটাকে চালু করা। আগে ওঠার জন্য আগে ঘুমাতেও কিন্তু হবে, সেটাই অনেক সময় বাচ্চারা বাবা মার সঙ্গে জেগে থাকে, বুঝেছো, এবং দেরি করে শুতে যায়, ওরা কিন্তু ঠিক সকালবেলা ঘুমটা পুরো হয় না ওদের। সেটাই একটা ব্যাপার আছে। তো ওর ঘুম একটা পর্যাপ্ত ঘুম হলো, পর্যাপ্ত ঘুমের পর ও ঘুমটা মানে ঘুম থেকে ওঠার পর সকালটা কিন্তু কোনো একটা ড্রিঙ্ক দিয়ে শুরু করাটা হেলদি, কারণ আমার তো স্টোমাক একদম খালি, সেটাকে তো আসলে ওয়ার্ম আপ করাটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমরা অনেক ডিটক্স, যেটা যে একেবারে চিনি জাতীয় শরবত, জুস এগুলো না দিয়ে আমরা কিন্তু একটু মধু পানি, একটু আদা লেবু মধু হালকা ওকে একটু একদম 1 গ্লাস খাওয়াতে হবে এমন কোনো বিষয় না, যে একটুখানি দিয়ে ওকে জাস্ট একটু ওয়ার্ম আপ করানো এবং কিছু একটা গেল ওর পেটে, তারপরে একটু খানিকক্ষণ বিরতি দিয়ে তারপর ওর খাবারটা খাওয়ানো। এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে রুটি এবং আলু ভাজিটা চিবিয়ে খেতে ওর কষ্ট হচ্ছে, সময় লাগছে, তাহলে বিকল্প রাখা যেতে পারে। আমাদের দেশে খুবই কমন বাচ্চাদের, সেটা হচ্ছে যে দুধ, কলা, মুড়ি। আমি আমাদের দেশের কথাটাই বলছি, যে অনেক খাবার তো আছে যে আমরা আসলে পরিচিত করেছি, যেটা অন্য দেশে সেটা সবার ক্ষেত্রে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো আমাদের হাতের নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে যে ধরনের খাবারগুলো শিশুর পুষ্টির চাহিদা পূরণ হবে, আবার তার খেতেও আরাম লাগবে, সেটা আমরা সকালে তাকে খাওয়াতে পারি। কারণ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমার শুরুই যদি হয় খাওয়া নিয়ে যুদ্ধ, তাহলে সারাদিনে এর একটা প্রভাব থাকে। আরেকটা হচ্ছে যে ওর কাছ থেকে জানা, আমরা কিন্তু অনেক বলি বেশি, কিন্তু বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি না যে তোমার কি অসুবিধা হচ্ছে, সে জানাটা খুব জরুরি। একটা ফোন রেডি আছে, তোমার কাছ থেকে শোনা হয়েছিল কি? বলেছিলাম, হ্যাঁ বলেছিলে একটু। আমরা একটু ফোন নিয়ে আসি তাহলে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ডক্টর মেহতাব, আপনার সাথে আমার একটু প্রশ্ন আছে। আমি বলছি, হ্যাঁ জি শুনছি। আপু, আমার বয়স 44। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এই বয়সে আরেকজনকেই খুব পছন্দ করি। আমার একজন মিসেস আছে, আমার দুটো বয়সটা কত? 40? 44। ও 44। জি, 44। জি, আমার 2টা বাচ্চা আছে। আবার আমি আরেকজনকে যে পছন্দ করি তারও একটা বাচ্চা আছে, তারও হাজবেন্ড আছে। হ্যাঁ, তো এইটা দীর্ঘ 6 মাস হলো চলছে। তো আমি কিভাবে কি করতে পারি? এটা কোনোভাবে, এটা ইমোশনালি একটা এমন একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, বাট এখান থেকে বের হয়ে আসতে পারছি না। বাট আসলে ভবিষ্যৎটা কি তাও জানি না, আসলে কি হবে এই জায়গায় একটু যদি একটু মানে একটু জানতে চাচ্ছিলাম একটু। এটা তো খুব মানে খুব ছোট করে জানা হলো। তো মানে বিবাহিত জীবনটা কেমন চলছে স্ত্রীর সাথে, ওটা বোঝাপড়া, ওখানে মানে হয় না ভালোবাসা, শ্রদ্ধার জায়গাটা, বিশ্বাস, ওই সম্পর্কটা, মানে যেটা বিয়ের সম্পর্ক যেটা আছে ওটা কেমন চলছে? ওইটা শুরুর দিকে বেশ ভালো ছিল, এখন অনেকটা জানাজানি হয়ে গেছে। তো এটাও কিন্তু ওই মানে কেউ কাউকে মানিয়ে নিতে পারছে না, এরকম একটা অবস্থায় আছে আর কি। আচ্ছা, স্ত্রী জানতে পেরেছেন তো? আচ্ছা, তো উনি প্রতিবাদ করছেন স্বাভাবিকভাবে? যে মারাত্মকভাবে। জি, উনি তো ওনার ওই কথায় কথায় বলছে যে আমি আমার স্ত্রীর ভাগ দিতে চাচ্ছি না কাউকে। না, কিন্তু ভাগ কি হ্যাঁ মানে ভাগ কি বলা হয়েছে দিতে? না না না, এরকম কিছু বলা হয়নি। আচ্ছা, মানে তার কাছে সে জানতে পেরেছে কি, মানে তাকে বলা হয়েছে তারপর জানতে পেরেছে নাকি টের পেয়ে তারপরে কথা হয়েছে? টের পাবার পর? টের পেয়ে। জি, আচ্ছা,
তো সে তো স্বাভাবিকভাবে প্রতিবাদ করেছে এবং সেখান থেকে একটু অশান্তিও হচ্ছে, তাই তো? অবশ্যই অবশ্যই। কতদিনের সম্পর্ক এটা? 6 মাস। আচ্ছা, তো যার সাথে সম্পর্ক সেও কি তার আগের সম্পর্কটা বাদ দিতে চাইছে? জি জি জি। আচ্ছা, ওকে। আর সেটা কি মানে সোশ্যাল মিডিয়াতে পরিচয় নাকি না, আগেই পরিচিত, আগে থেকে পরিচিত ছিল? আচ্ছা, পুরনো আগে থেকে পরিচয়, কিন্তু সম্পর্কটা পরে হচ্ছে। জি জি জি। সন্তান আছে কি? হ্যাঁ, সন্তান আছে। আর বিয়ের বয়সটা কতদিনের? কার? মানে বিবাহিত জীবনের বয়সটা কতদিন? বিবাহিত জীবন কতদিনের দুজন? দুইজনে তো বিবাহিত জীবনের, মানে আমার আমার বিবাহিত জীবন 17 বছর, তার বিবাহিত জীবন 10 বছর। আচ্ছা, 17 বছর ধরে বিবাহিত, আর এই সম্পর্কটা হয়েছে 6 মাস ধরে, তাই তো? ওকে, হ্যাঁ। আর মানে দুজন সন্তান আছে, তাই তো? জি জি। ওদের বয়স কত? একজনের বয়স, আমার একজনের বয়স 8 বছর, আর একজনের বয়স 14 বছর। 14 আর 8। আচ্ছা, ওরা কি কিছু বুঝতে পারছে যে মানে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে একটু মানে টানাপোড়েন হয় সম্পর্কের, বাচ্চারা অনেক সময় বুঝে ফেলে? ওরা বুঝতে পারছে, বাট সম্পর্কের বিষয়টা জানতে পারেনি, বাট স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলাটা হচ্ছে এটা জানতে পারছে। আচ্ছা, তো ওরা জানতে চায় কখনো, মানে বড়জন বিশেষ করে 14 বছর? না, জানতে চায় না। আচ্ছা, ওকে। তো সেটা তো ইমপ্যাক্টটা ওদের উপরে পড়ছে, তাই তো? প্রভাবটা ওদের উপরে পড়ছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে এখন মানে আসলে সম্পর্কটা এতদিন পরে আরেকজনের সাথে সম্পর্কটা হলো, একটু কি ভালোবাসার ঘাটতি হয়েছিল দুজনের মধ্যে? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে সম্পর্কটা, ওয়াইফের সঙ্গে সম্পর্কটা কি একটু টানাপোড়েন চলছিল সেখানে? টানাপোড়েন চলছিল, জি। কি নিয়ে সেটা? এইটা তো যে পারিবারিক কিছু মানে দাম্পত্যগত কিছু বিষয় থাকে, যেমন ভালো লাগা না লাগা এইসব বিষয়। মানে দুই একটা একটু বলা যায় যে আমাদের দুজনের মধ্যে এই ধরনের দাম্পত্য? মানে হচ্ছে কি যে চিন্তা চেতনার একটা অমিল হচ্ছিল আর কি। আচ্ছা, মানে কোনোভাবে মানে আমি যেটা পছন্দ করছি সে পছন্দ করছে না, বা তার চাওয়া পাওয়াটা একটু অন্যরকম, সেটা আমি যদি ফুলফিল করছি না। তো সে অনেক বছর তো পেরিয়ে গেছে তারপরেও, তাই না? জি জি জি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এখন প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্ন হলো যে এরকম একটা সম্পর্কের মধ্যে পড়ে গেছি, মানে হ্যাঁ, সেটা তো বাস্তবতাটা, কিন্তু আমাদের কাছে জানতে চাওয়ার জন্য কি জিজ্ঞাসা আছে? মানে আমি কি করতে পারি এই মুহূর্তে, আমার কোন অবস্থানে যাওয়া উচিত? যেমন কি কি অপশন আছে করার জন্য? মানে আমি তো চাচ্ছিলাম যে আমি আরেকটা বিয়ে করবো, মানে তাকে বিয়ে করবো এইরকম। আচ্ছা, পারিবারিক ভাবে মানে স্ত্রী বর্তমান থাকবেন, কিন্তু তাকেও বিয়ে করব এরকম? জি জি। মানে দুজন স্ত্রী থাকবে? জি জি জি। এবং সেটি সেই মানে অন্য যে মানুষটি আছে সেটাতে রাজি আছে সে? অন্যজন বলতে মানে যার সঙ্গে সম্পর্কটা এখন হয়েছে, এখন সে কি রাজি আছে দ্বিতীয় স্ত্রী হতে? হ্যাঁ হ্যাঁ, সে রাজি আছে, জি। ছেড়ে আসতে রাজি আছে? জি জি। সন্তান? ওর তো সন্তানও আছে। সন্তান আছে, জি। সন্তানকে কি করবে? সেটা ডিসাইড হবে পরবর্তীতে যে সন্তান কোথায় যেতে চায়। সন্তানকে জিজ্ঞেস করা হবে। ওর বয়সটা কত? তার বয়স 6 বছর। ওকে, ঠিক আছে। আমাদের প্রশ্নটা এসে পেয়ে গেছি, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা আমাদের অতিথিদের একটু ওরা জিজ্ঞেস করবে প্রশ্ন। কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন নেই। তোমার কোনো প্রশ্ন নেই? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার স্ত্রী উনি অনুমতি দিচ্ছেন না, মানে উনি স্বামীকে উনি শেয়ার করবেন না। তো সেক্ষেত্রে উনি কি কখনো আপনাদের মধ্যে কি কখনো বিচ্ছেদ এই ব্যাপারে কোনো খোলামেলা আলোচনা হয়েছে? খোলামেলা আলোচনা হয়নি। বা ওনার বিবাহ বিচ্ছেদ ওনার মনোভাবটা নিয়ে আপনি কখনো আমি জানতে চাচ্ছি যে উনি আসলে আপনার প্রতি আর্থিক, মানসিক এবং আবেগীয়ভাবে ঠিক কতখানি নির্ভরশীল? মানে উনি কি? অনেকটাই। আচ্ছা, মানে ও স্ত্রী এবং সন্তানেরা তো বটেই। জি জি জি। ওকে, তোমার প্রশ্ন নেই, আমরা শুরু করি আলোচনা। অনেক ধন্যবাদ। একটা খুব দোটানার মধ্যে কাটছে বুঝতে পারছি।
তো স্ত্রীর সাথে কথা বললে হয়তো আরেকটু তার দিকটাও জানা যেত, জানি না উনি কথা বলতে রাজি হতো কিনা। যাই হোক, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। ওকে, তুমি বলবে। আমার মনে হয় এই জায়গায় অনেকগুলো বিষয় বলার আছে। প্রথম জায়গাটা হচ্ছে স্ত্রী কিন্তু বলেছেন যে উনি চাচ্ছেন না, প্রথম স্ত্রী। সুতরাং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি আরেকটা স্ত্রী গ্রহণ করেন সেটা আইনসম্মত হবে না, আসলে সেটা একটা ঝামেলা হবে। তো ওটা ওনার একটা ভাবনার জায়গা। দ্বিতীয় ভাবনার জায়গাটা হচ্ছে উনি কি চাচ্ছেন। আমরা যখন দেখি সম্পর্কের মধ্যে, মানে একটা সম্পর্কের মধ্যে অনেকগুলো ভালো জিনিস খারাপ জিনিস থাকে, আরেকটা সম্পর্ক ভালো মন্দ মিলে সম্পর্ক। কখনো কখনো এমন হয় যে সম্পর্কের মধ্যে যে জিনিসটা মিসিং থাকে ওইটাকে আমরা খুব চাইতে থাকি যে ওই জিনিসটা নাই, ওটা দরকার। এবং অন্য কারোর মধ্যে ওটা দেখতে পেলে মনে হয় এই মানুষটাকে আমাদের দরকার। আমরা অনেক সময় দেখতে পাই, আমি জানি না এখানে কি হবে, কিন্তু অনেক সময় দেখতে পাই যখন ওই সম্পর্কটা যায় মানুষ, তখন দেখতে সেখানেও কিছু জিনিস মিসিং থাকে আসলে। তো আসলে সম্পর্কটা যতটা না মানুষটার মধ্যে প্রেজেন্ট হয় তার চেয়ে বেশি তৈরি করে নেওয়ার ব্যাপার আমার কাছে মনে হয়, এবং আমরা আমাদের এক্সপেরিয়েন্সে তাই দেখতে পাই। তো উনি যদি ফিল করেন যে সম্পর্কের মিসিং পার্টগুলো কী ছিল, উনি যদি আবার বিল্ড আপ করতেন, সেটা সম্ভব। ওনার স্ত্রীর সাথে কথা বলতে পারেন, এবং অনেক সময় হয় যে সম্পর্কগুলোকে আরেকটু এক্সপ্যান্ড করা সম্ভব। এক্সপ্যান্ড মানে সম্পর্কটা একটু বিস্তারিত করা সম্ভব। যেমন হতে পারে যে আমার যেমন থাকে না যে আমার একজন বন্ধু যার সাথে আমি কিছু শেয়ার করতে পারি, আমার ভাই যার সাথে আমি অন্য কিছু শেয়ার করতে পারি। তো সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন থাকে, অনেকগুলো মাত্রা থাকে, সেভাবে উনি ভাবতে পারেন। এটা পরিষ্কার যে সেকেন্ড যে সম্পর্কটা ওনার তৈরি হয়েছে সেখানে উনি কিছু একটা পান, সেটা কি উনি যদি বোঝার চেষ্টা করেন এবং সেটাকে অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব কিনা সেটাও উনি ভাবতে চেষ্টা করে দেখতে পারেন। আর এখানে অনেকগুলো পার্সোনালাইজড বিষয় আছে, আমার মনে হয় ওই প্রশ্নগুলো আমরা হয়তো কমফোর্ট ফিল করবেন এখানে কথা বলতে। এটা একটা প্রশ্ন হতে পারতো আমাদের দিক থেকে, আমরা জিজ্ঞেস করিনি যে মানে ওখানে কি পাচ্ছে যেটা এখানে পাচ্ছে না, এটা একটা প্রশ্ন করা যেতে পারত। আমার মনে হচ্ছে যেহেতু পার্সোনালাইজড বিষয়, উনি বলেছেন একবার যে ভালোবাসাটার কথাই তো বললেন, যে আপনি যখন জিজ্ঞেস করলেন যে ভালোবাসা বলেনি, বলল যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে স্ত্রীর সাথে, এবং সেখানে ওই ভালোবাসাবাসীর একটা ঘাটতি, এবং সেখান থেকেই উনি এই কথাটা অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট। না, ভালোবাসার কথাটা বলেনি, ও বলছে যে মতের মিল হয় না আর কি। তো আমার কাছে মনে হয় এটা খুব ভালো যে কারোর সাথে সামনাসামনি বসে কাউন্সিলিং নিতে পারেন। আমি জানি উনি ঢাকায় আছেন কিনা, এখন তো অনলাইনেও সম্ভব, যদি করতে পারেন হয়তো উনি আরেকটু পরিষ্কার করার পজিশনটা ব্যাখ্যা করতে বুঝতে পারেন। কখনো কখনো এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে কনফিউজ লাগছে, একটা সেপারেট জায়গা থেকে দেখা যে আসলে এই মানুষটা নিজেকে দেখা যে আমি কি করছি। আর অনেক সময় দেখা যায় এই সিচুয়েশনগুলো অনেক স্ট্রেস ক্রিয়েট করে, মনের মধ্যে চাপ ফেলে সবচেয়ে বড় যেটা অসুবিধা হয়, পরিষ্কারভাবে চিন্তা করতে পারি না আমরা তো বলি না চোর পালালে বুদ্ধি বাড়ে। তো তখন আর পরিষ্কার চিন্তা করতে পারেন না মানুষটা, তখন কিন্তু হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হয়। তো আমি বলবো উনি কারোর সাথে বসুক পারলে, আর না হলে নিজের বাইরে থেকে চিন্তা করা যে আমি যদি অন্য একটা মানুষের কথা চিন্তা করি, এখানে একটা মানুষের তার কি হতে পারতে, স্ট্রেসটাকে একটু কমিয়ে নিয়ে ওটা চেষ্টা করে দেখতে পারেন। মানে এটা অনেক ওলট পালট হয়ে যাবে আর কি, কারণ বাচ্চাও আছে, দুই পক্ষেও আছে, এই পক্ষেও আছে, মানে পুরো জিনিসটা একটু মানে অনেক কিছু সামলাবার ব্যাপার তৈরি হচ্ছে, মানে দুটো পরিবার, আসলে দুটো পরিবার। আমি যেটা আমার ওনার কথা শুনে একটা জায়গায় মনে হলো, আপনার প্রশ্নের উত্তরে যে উনি বলছেন, মানে ওনার একটা আকাঙ্ক্ষা যে যদি দুজনকেই একসাথে রাখা যেত তাহলে মনে হয় ওনার সমস্যাটা সমাধান হতো, এরকম একটা ভাইব পেলাম আর কি। তো এটা যেটা হয় যে মডার্ন যে সোসাইটি বা এখন যে আধুনিক সমাজ, এটা আসলে ওয়ার্কআউট করে না যে একসাথে দুইজনকে নিয়ে শান্তিপূর্ণভাবে। আগে হতো, অনেক আগে হতো, হ্যাঁ, যেখানে ওনার ওয়াইফ কিন্তু বিদ্রোহ করেই বসেছেন যে আমি আর একজনের সাথে, এটা সম্ভব না। তো তার মানে বোঝাই যাচ্ছে যে ওই অপশনটা মানে খুব একটা কাজে আসবে না, বা চেষ্টা করলেও হয়তো ওটা খুব একটা কাজে আসবে না। সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে মানে একজন ব্যক্তি কিন্তু আমাদের চাহিদা পূরণের কৌশল, কারণ তা না থাকলে মানুষের যখন স্পাউস বা স্ত্রী বা স্বামী যখন চলে যান, লস হয়, তখন আমরা আরেকজনের সাথেও তো আবার ঘর বাঁধি, সেই মানুষটাকে তো হারিয়েই ফেললাম মৃত্যুর মাধ্যমে। তখন কিন্তু আমি আমার যে চাওয়াগুলো, যে ভালোবাসা বলবো যে অন্তরঙ্গতা, শারীরিক মানসিক আবেগীয় অন্তরঙ্গতা বা সঙ্গ, একসাথে উদযাপন করা জীবনটাকে, সেটার জন্য কিন্তু আমরা আরেকজনকে বেছে নিই।
তো একজন মানুষই আমার সব চাহিদা পূরণ করতে পারবে, সে ছাড়া আর কোনো বিকল্প নাই, এই ভাবনাটা আসলে আমাদেরকে একটু সংকুচিত করে। তো সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে যেটা ওনার মনে হচ্ছে যে ওনার স্ত্রীর মধ্যে ঘাটতি, সেই ব্যাপারটা নিয়ে ওনারা আসলে ফ্যামিলি থেরাপি বা কাপল থেরাপিতে কাজ করতে পারেন। কারণ মানুষের মধ্যে তো পরিবর্তন আসে, ওনার মধ্যেও যেমন পরিবর্তন সম্ভব, যে আমার মধ্যে যেটা নাই সেটা আমি চেষ্টা করব একটা অভ্যাস তৈরি করতে, আবার ওনার ওয়াইফের মধ্যেও উনি এরকম কোনো অভ্যাস তৈরিতে উনি সহযোগিতা করতে পারেন। মানে কাপল থেরাপির উদ্দেশ্যটা এখানে বের করাটা খুব মুশকিল হবে, কারণ ওদের দুজনের উদ্দেশ্য তো এক থাকতে হবে। কাপল থেরাপিতে হচ্ছে যে ইফ দে ওয়ান্ট টু লিভ টুগেদার তাহলে দে ক্যান গো ফর কাপল থেরাপি। এখানে হচ্ছে যে একজন সম্পর্কে থাকতে চাইছে, আরেকজন চাইছে না, বুঝেছো? এখানে দুজনের যখন অবজেক্টিভ ডিফারেন্ট হয়, উনি যে চাইছেন না এ ব্যাপারে কিন্তু উনি একেবারে অটল সিদ্ধান্তে নেই, কারণ উনি কিন্তু একদম মানে অকপটভাবে চাওয়াটা মিলছে না, তো দুজনের চাওয়াটা মিলছে না, তো বলেই দিচ্ছেন যে আমার উপরে সে ডিপেন্ডেন্ট। মানে উনি কিন্তু থাকেন ওনার ভেতরের একটা অংশ আবার ছাড়তেও চাচ্ছেন না, একটা মায়া, এক ধরনের সুরক্ষা দেবার ইচ্ছা একটা কাজ করছে। না, বুঝেছি, কিন্তু এখানে হচ্ছে যে স্ত্রী চাইছে না যে স্বামী আরেকজনকে গ্রহণ করুক এবং একসঙ্গে বসবাস করুক। কাজে স্ত্রীর হচ্ছে এটা একদমই তার চাওয়ার মধ্যে নেই, স্বামী আবার ওটা চাচ্ছে। এখানে দুজনের চাওয়াটা ভিন্ন হচ্ছে, সেটা বলছিলাম যে কাপল থেরাপিতে যখন আসে তখন বেশিরভাগই আসে যে ওরা দুজনেই ম্যারেজটাকে রাখতে চাচ্ছে, কিন্তু ম্যারেজটা ভালো চলছে না। এখানে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। অনেক সময় খুব মেসড আপ অবস্থায়ও আসে যে আমরা কিছুই জানি না কি হবে, এই হচ্ছে আমাদের অবস্থা। তখন তো আসলে আমরা যখন অবজেক্টিভ এক্সপ্লোর করি, আমি যেহেতু কাপল নিয়ে অনেক কাজ করি, অবজেক্টিভ এক্সপ্লোর করতে গেলে তখন এই জিনিসটা বেরিয়ে আসে যে একজন চাইছে একজন চাইছে না। তখন হয় কি, অবজেক্টিভ নিয়ে কাজ করার জন্য যে একটা গোল ঠিক করে তো আমরা কাজ করি, তো দুজনের সাথে ওই গোলটা তখন একটু মেসড আপ হয়ে যায় আর কি, ওটা একটু অসুবিধা হয় আর কি, যেটা আমি কাজ করে খুব উপলব্ধি করেছি বলে জাস্ট শেয়ার করলাম। তো যাই হোক, আমার মনে হয় যে যেটা কামরুজ্জামান বলেছে যে ভদ্রলোক যেহেতু ফোন করেছেন, তিনি দ্বিখণ্ডিত বোধ করছেন, তার মনের মানে যত্নটাও দরকার এবং মনটা সে মানে একজনকে দিয়ে দিয়েছে, ইন দ্য মেইন টাইম আরেকজনকেও সে চাইছে, মানে কোনোটাই সে বাদ দিতে চাচ্ছে না। সে ব্যাপারে সেটা কতটুকু সম্ভব, সে কি করে মনটাকে এখন মন নিয়ে এখন কি করবে, সেটা উনি প্রথমে একাই যেতে পারেন আমার মনে হয়, তাই তো? একা গিয়ে কারো কাছ থেকে একদম মানে আমাদের অল্প একটু সময়ের মধ্যে তো বোঝা গেল না, তো প্রথমে গিয়ে একা গিয়ে সেশন নিয়ে তারপর নিজের মনটাকে বুঝে তারপরে যদি প্রয়োজন হয় তখন, কারণ স্ত্রী তো একদম অনর যে আমি কোনোভাবে এটার আমি ভাগ দেব না। স্ত্রী কিন্তু তার জায়গাতে বসেই আছেন, তো এখানে তাকে ভাগ দেওয়ার জন্য, তাকে রাজি করানোর জন্য তো কারো কাছে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই না? না, ওটা তো বলিও নি, মানে সো এনিওয়ে, সো আমাদের ফোন যদি না থাকে আমাদের, তাহলে কামরুজ্জামান তুমি একটু আজকের বিষয়টা, ফোন চলে এসেছে, ফোনটা নিয়ে আসি তাহলে, সরি। হ্যালো। জি হ্যালো। হ্যাঁ, শুনছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি আমার চাইল্ড নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বাচ্চাকে নিয়ে? জি আপু। আচ্ছা, জি জি। হ্যাঁ, বয়সটা কত বাচ্চার? বাচ্চার বয়স এখন 7 বছর 3 মাস। আচ্ছা, ওকে। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, শুনছি আমরা সবাই। জি, তো আমার বাচ্চার এখন যে প্রবলেমটা আমরা দেখতেছি, আরো হয়তো মানে গত বছর এই প্রবলেমটা অতটা ছিল না, কিন্তু এই বছরে ও এখন প্রথম শ্রেণীতে পড়তেছে। প্রথম শ্রেণীতে পড়ছে? জি। মানে ও একটু দেরি করে স্কুল শুরু করেছে? না, দেরি না, ওকে আমরা দিছি 4.5 বছর থেকে দিছি, পেলে নার্সারি, কেজি, আচ্ছা, 1-এ। তো আগে যে জিনিসটার ভিতরে আমরা দেখতে পেয়েছি সেটা হলো যে মোটামুটি অবিডেন্ট ছিল বাবা মার প্রতি, যখন যেটা বলা হয়তো সেটা সেইভাবে করতো, ক্যাচ করতো তাড়াতাড়ি। এখন যেটা হচ্ছে ওইটা হাইপারটা বেশি, চঞ্চলতাটা দেখা যাচ্ছে যে একটু জেদও হয়ে গেছে বেশি, আবার পড়তে বসাতে খুব কষ্ট হয়, খাওয়াতে গেলেও কষ্ট হয়, ঘুম থেকে সকালে উঠাইতে গেলেও কষ্ট হয়। ওভারঅল মানে আগের থেকে এখন যেটা আমরা বুঝতেছি যে একটু
মানে সহজ দিকে নাই, মানে ওভারঅল কেমন একটু হাইপারটা বেশি, চঞ্চলতা, দুষ্টামি, মানে একটু দূরে দূরে ভাব। হাইপার বলছি কেন আমরা, হাইপার তো না। হাইপারটা হলো ওই যেমন সে কিন্তু মানে আগে সে কিন্তু উত্তেজিত বেশি হয়ে যায়, 2বার যদি 3বার একটা কথা বলি না আমি একটু ও রেগে যাচ্ছে, মানে আমি ভাবছিলাম যে হাইপার অ্যাক্টিভ না, মানে ও মানে রেগে যাচ্ছে আর কি, তাই তো? মেজাজ খারাপ করছে। ওকে, তো মানে আসলে এইটুকু শুনে তো এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু প্রশ্ন করার ছিল। মানে ও কখন থেকে পরিবর্তনগুলো লক্ষণীয় হচ্ছে ওর মধ্যে? হ্যাঁ, এটা হলো আপা ভালো প্রশ্ন করছেন। এটা আমরা 6 বছর যখন হয়ে গেল তারপর থেকে মোটামুটি কম, কিন্তু এই 7-এ যখন এসে পড়লো এখানে একটু বেশি দেখতেছি আমরা আর কি। ও কি একমাত্র সন্তান? জি আপা, একমাত্র সন্তান। একটু কি শাসন বেশি করা হয়েছে? এইটা আপনি ভালো একটা প্রশ্ন করছেন। আমার কাছে মনে হচ্ছে এর মা টিচার তো দেখা গেল যে মানে তার ক্ষেত্রে সে যেভাবে করতেছে হয়তো বাসায় এসে আমার মনে হচ্ছে এটা আর কি ফিল করতেছি, শাসনটা একটু বেশি হয়ে যায়। কি রকম মানে কি ধরনের শাসন করা হচ্ছে ওকে? দেখানো হয়তো দেখা যায় যে খেতে চাচ্ছে না, ওই মুহূর্তে সে জোর করে তাকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করতেছে, এটা একটা জোর করতেছে রাইট। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সে খেলতেছে মা হয়তো বলতেছে তোমার বেশি খেলা হয়ে যেতেছে, একটু পড়ো বা একটু লেখো, না আমি এখন খেলতেছি, মানে এইগুলাতে হয়তো ওর কাছে মনে হচ্ছে একটু বেশি, আবার মা মনে করতেছে না তার সময় চলে যেতেছে বেশি। না তো এটা তো শাসন হলো না, মানে আমি বলছি যে শাসন বলতে তো আমরা একটু কঠিন জায়গায় চলে যাওয়া আর কি, অনেক সময় একটু বকাঝকা বেশি করা, একটু গায়ে হাত তোলা, এটা করে ফেলি, সেটা বলছি। হ্যাঁ, বকা বলতে কি ওই বাচ্চার সুলভ যে বকাটা শাসনটা সেটা বেরি করে। মানে এটা আমার কাছে মনে হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন, মানে বাচ্চাদেরকে কিরকম বকা দিলে ঠিক আছে আমি বুঝি না, মানে যেটা বলা হচ্ছে যে বাচ্চাদেরকে যেরকম করা ঠিক আছে সেটাই করে, কোনটা সেটা? এটা হয়তো বলতেছে তুমি দুষ্ট হয়ে গেছো, অন্য বাচ্চারা যেমন বেয়াদব, তাহলে কম্প্যারিজন চলে আসছে, তাই তো? হ্যাঁ, ওকে, কম্প্যারিজন ইজ দ্য লাস্ট থিং। বাচ্চাকে আমরা কখনো কম্পেয়ার করব না কারোর সাথে। এনিওয়ে আমি মাঝখান দিয়ে কথা বলে দিলাম। তো সেটা হচ্ছে যে একটা হচ্ছে অন্য বাচ্চাদের তুলনা দেওয়া হচ্ছে, আর অনেক সময় গায়ে কি হাত তোলা হয়ে যায়, গায়ে হাত তুলে তার মা তুলে, অবশ্য খুব একটা লেভেল আছে না যে এই লেভেল মতো সহ্য করতেছে তারপরে পারতেছে না, তখন হয়তো গায়ে একটু মানে চড় দেয় বা থাপড় দেয়, এরকম কিছু আর কি। ও যখন মানে ওর মানে গায়ে হাত দেওয়া হচ্ছে তখন বা পানিশমেন্টটা মানে যেটা আমরা কর্পোরাল পানিশমেন্ট বলি, সো সেইটাতে ও কি মানে ও খুব ইয়ে হয়, মানে আবেগটা অনেক বেশি কাজ করে বাচ্চার ওই জায়গাটাতে, নাকি কি বাচ্চার রেসপন্সটা কেমন হয় তখন? যখন তার মা তাকে মারে তখন সে খুব, আমার মনে হয় তখন সে খুব ফিল করে যে আমাকে মা মারলো কেন, মানে সেও একটা তার প্রতি একটা রাগ বা ক্ষোভ চলে আসে। আচ্ছা, ওকে। তো সেটা কি টিচার হওয়ার জন্য, নাকি টিচার হওয়ার সাথে কি সম্পর্ক সেটার? না, আমি বলতেছি যে ওই টিচারটা এইভাবে পরিচয় দিলাম, সে হয়তো দেখা যায় তার যখন স্কুলের কার্যক্রমে সে হয়তো দেখা যায় অনেক বাচ্চা নিয়ে কাজ করতেছে, ওইখানে যে সে যে টাইমিংটা দেয় বা সময়টা দেয়, এটা হতে পারে যে ওখানে যে একটা প্রেশারটা আমার বাচ্চার প্রতি আইসা হয়তো আমি 2বার 3বার বললাম সে শুনতেছে না, ওই জেগে যে একটু ধমকটা বেশি দেয় বা একটা গায়ে থাপড় দিল, এই যে এটা বোঝানোর জন্য আপনাকে বুঝেছি। আচ্ছা, মা কি একই স্কুলেই পড়াচ্ছেন? মাকে স্কুলে পড়ান নাকি অন্য কোথাও পড়াচ্ছেন? না, স্কুলের টিচার। মানে যে স্কুলে বাচ্চা পড়ে সেখানে কি? আচ্ছা, একই স্কুল না, আমরা অন্য স্কুলে। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্নটা কি আজকের জন্য? আজকের প্রশ্নটা হলো যে এখন ওর যে বর্তমান যে প্রবলেমটা সেটার মানে আমাদের পক্ষ থেকে করণীয় কি? আরেকটা জিনিস, যেমন আমার বাচ্চা বলে যে হয়তো হতে পারে একটু, সব বাচ্চা তো একরকম না, ক্লাসে হয়তো একটু চঞ্চলতা বেশি করে, অনেক বাচ্চা আছে হয়তো তাকে একটু দেখা গেল যে তুমি দুষ্টামি করতেছো, তোমাকে আমরা খেলতে নেবো না বা আমাদের সাথে এসো না, এরকম কথা মাঝে মধ্যে বলে, বাবা আমাকে তো এরকম বলে, তখন আমরা তাকে আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আর কি। এটা হতে পারে তার একটা মানে তার তরফ থেকে একটা দিক যে বাচ্চারা আমার সাথে ভালো কোঅপারেট করে না, খেলতে মানে মন খারাপ করে, ওটা নিয়ে মন খারাপ করে, রাইট? ওকে।
এবং দুজনেই কি বাবা মা অনেক সময় বাচ্চাদের যে আমরা ডিসিপ্লিনটা দেই এটা একমত হয়ে দিতে হয় বাবা মার, সো ডিসিপ্লিনের ব্যাপারে দুজনে কি একমত থাকে, যেভাবে ওয়াইফ ডিসিপ্লিন করছেন সেটাতে বাবাও একমত হচ্ছেন, সেরকম ঘটনা কি আছে নাকি অনেক সময় মনে হয় বাচ্চার সামনে আমি বলে দিচ্ছি তুমি এটা ওর সাথে কেন করছো, এটা তো ঠিক করছো না, বাচ্চার সামনে কি অনেক সময় বলে দেওয়া হচ্ছে? এটা হয়তো আপা যেটা ধরছেন এটা হয়তো অনেক ক্ষেত্রে আছে না, যে আমার সামনে হয়তো এমন একটা থাপড় দিল যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে, এটা না করলে আর একটু কম করলে, তখন হয়তো বলি যে একটু না করলে তোমার হয়তো সেটা বাচ্চার সামনেই বলা হচ্ছে, তো সামনে হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, সেই জিনিসটা আসলে বাচ্চার জন্য একটা ডুয়াল মেসেজ হয়ে যায়। যাই হোক, অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, তাহলে কি করতে পারি সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে যে ওর মা কিছু বলছেন না, মা কি পাশে বসে আছেন? জি জি আছে, কথা বলতে পারেন। না না, আমি কথা বলতে চাইছি না, মার কোনো কিছু অ্যাড করার আছে কিনা। অ্যাড করতে বলতে ওই যে লাস্ট অফ অল আমরা যেটা বলি যে এই মুহূর্তে আমরা কি করতে পারি। স্ত্রী কিছু বলছেন আপু? হ্যাঁ একটু কথা বলেন, আমার পাশে আছে তো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছু কি অ্যাড করার আছে? হাজবেন্ড তো বললেন অনেক কিছু সন্তানের ব্যাপারে, যেটা বলছে সব চলে আসছে। আচ্ছা, তো আমার মানে খুব বোধ করতেছি, কালকে ভাবতেছিলাম যদি কারোর সাথে একটু শেয়ার করতে পারতেন এই ব্যাপারটা নিয়ে। দেখা যায় ও পড়ার সময় খুব ডিস্টার্ব করে, মানে সে পড়তেই চায় না, এমন একটা অবস্থা। আমার কাছে পড়ে না দেখে আমি একটা টিচার রাখছি, তো দেখা যায় টিচারের কাছে বসতে চায় না। প্রথম কয়েকদিন বসছে, এখন তো পড়বেই না, সে খাটের নিচে ঢুকে বসে থাকে, দেখা যায় লুকিয়ে থাকে দরজার পেছনে, সে পড়বে না। কেন এটা করছো জিজ্ঞেস করলে বলে যে আমার এটা করতে ভালো লাগে বা দুষ্টুমি করতে ভালো লাগে, সে এটাকে ফান মনে করে আর কি, যে পড়তে বলবে না, সে তখন পড়বে না। আর ও একটাই তো সন্তান না? হ্যাঁ একটাই। আচ্ছা, মানে ইচ্ছে করেই কি দ্বিতীয় সন্তান নেওয়া হয়নি নাকি? না, সমস্যা হচ্ছে না, তাই আর ওইভাবে আচ্ছা, মানে চলে যাচ্ছে। ওকে, সো আমরা তো প্রশ্নটা পেয়েছি, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে না? আমার প্রশ্ন হচ্ছে পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে, আমি এটা কনফ্লিক্টই বলবো, আর কোন বিষয়ে আপনার শিশুর সাথে আপনার মানে কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা হচ্ছে, আর কোন কোন সময় ও রিঅ্যাক্ট করে? আমি তো দেখছি সব ব্যাপারেই, সে দেখা যায় ঘুমানোর সময় ডিস্টার্ব করবে, দুপুরবেলা আমি চাই তাকে একটু রেস্ট, মানে ঘুমানোর সময় ও ঘুমাতে আসতে চায় না, যে কাজটা করছে সেটাই করতে চায়। আচ্ছা, আর এটা হলো সে খাওয়ার সময় খুব ডিস্টার্ব করে, খেতে চায় না, অন্যান্য খাবার খাবে কিন্তু ভাত খাবে না, বাইরের খাবারটার প্রতি তার ঝোঁক বেশি। আর অসম্ভব মিশুক, দেখা যায় সারাক্ষণ বাচ্চাদের সাথে খেলতে চায়, আশেপাশে যারা আছে তাদেরকে রাখবে, বাসায় এনে খেলবে বা বাইরে যাবে, মানে এই দিকে তার ঝোঁক বেশি আর কি। ও যে স্কুলে পড়ছে সেখানে কি পড়াশোনা, হোমওয়ার্ক, যেটা বাড়ির কাজ কি একটু বেশি দেয়? না, আমি কমপ্লিট করে চেষ্টা করি, দেখা যায় কোনোদিন করে কোনোদিন করে না। আচ্ছা, মানে ও 7 বছর, ও কি এখন ওয়ানে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি আর কি যে সে যেন ফার্স্ট সেকেন্ড এরকম থাকুক, তো এই থার্ড হয়েছে আর কি এবার পরীক্ষা, এই জন্য আমি তার প্রতি অখুশি না, কিন্তু সে যে রেগুলার যে পড়াটা, সেই পড়াটা সে কমপ্লিট করতে চায় না। আমি তাকে রেগুলার একটু বসাতে চাই সন্ধ্যা পরে, কিন্তু সে পড়বে না, সে টাইমিংটা আর কি হয় না। দেখা যায় আমি তো যেহেতু জব করি, আমার তো সবকিছু টাইম বাঁধা, আমি তো সবসময় তাকে সময় দিতে পারি না, যখন আমার সময় হবে তখন সে পড়তে বসবে না, এই হচ্ছে সমস্যা। ওর কার সাথে অ্যাটাচমেন্টটা বেশি, বাবার সাথে না মার সাথে? আমার সাথে অ্যাটাচমেন্ট বেশি। আমি যদিও একটু তাকে শাসন করতে চাই, দেখা যায় ও কেউ যদি জিজ্ঞেস করে তখন আমার কথাই বলে। আচ্ছা, মাকে বেশি ভালোবাসে? আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মা প্রথমে কথা বলেননি, বাবাই কথা শুরু করেছেন, তো আমরা আলোচনা করছি। আমি বলেছি যে তুমি একটু ফোন করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, অনেক অনেক ধন্যবাদ। দুজনের কথাই শোনা হলো, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। তো কে বলবে?
আমি বলতে পারি এটা একদম আসলে সন্তানের সাথে বাবা মায়ের যা ঘটে খুবই ক্লাসিক্যাল একটা এক্সাম্পল। তো যেটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে মা একজন শিক্ষক, ওনার একটা ইমেজ আছে সোসাইটিতে যে উনি শিক্ষা বা পড়ালেখার সাথে যুক্ত। তো সেটার চাপটা, প্রত্যাশাটা আসলে শিশুর উপরে পড়ছে কিনা, বাড়তি প্রত্যাশাটা যে আমি যেহেতু শিক্ষক আমার সন্তানকে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কি ফার্স্টই হতে হবে। তো এই প্রত্যাশাটা যদি খুব বেশি থাকে ওনার মধ্যে, তাহলে কিন্তু ওনার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি, অস্থিরতা কাজ করবে যে যেভাবে চাচ্ছি, যে অগ্রগতিটা চাচ্ছি পড়ালেখায় সেটা দেখতে পাচ্ছি না কেন। সেটা একটা বিষয়, সেটার চাপটা তো শিশুর উপরে পড়ছে। আর একটা উনি বলছেন যে ওনার তো সময় বাধা, মানে উনি যেহেতু কাজ করেন পেশাগতভাবে, আবার বাসায়ও উনি সময় দেন, তো ওনার তো সময় বাধা। শিশুদের একটা যেটা ওদের মস্তিষ্ক যেভাবে আসলে শিশুদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, একটা কাজ থেকে আরেকটা কাজের জন্য ওরা চট করে আসলে প্রস্তুত থাকে না যাওয়ার জন্য, একটা ট্রানজিশন একটা প্রয়োজন হয়। দেখা গেল যে ও খেলছে, বলছি চলো গোসল করাবো, তো সে সময় ও সেই মুহূর্তে ও রাজি হয়ে যাবে না, কারণ ও খেলার মধ্যে মগ্ন। ওর ব্রেন তখনও প্রিপেয়ার্ড না যে ও গোসল করতে যাবে বা অন্য কোনো কিছু করতে যাবে। কিন্তু আমরা বলছি পার্সোনালি নিয়ে নেই, তুমি আমার কথা শুনছো না কেন, তখন একটা কনফ্লিক্ট লেগে যায়। এই ঘুমের কথা উনি বলছিলেন যে আসতে চায় না। তো প্রথমে পড়ালেখার জায়গাটা বলবো যে আমার মনে হয় যে ওনারা ওনাদের প্রত্যাশাকে প্রশ্ন করতে পারেন যে একটা শিশুর তার প্রথমই হতে হবে, সেটাই তো আসলে একমাত্র ভালো করা না পড়ালেখায়, যে প্রথমই হচ্ছে সেই জায়গাটা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা কাজ থেকে আরেকটা কাজে যখন ওকে নেওয়া হচ্ছে, কিছুটা সময় দিয়ে দেওয়া। আমরা যেটা অনেক সময় করি যে আমি কিন্তু তোমাকে কিছুক্ষণের মধ্যেই গোসলে নিয়ে যাব, মেসেজটা দিয়ে দিই 5 মিনিট আগে হয়তো বা 10 মিনিট আগে, মানসিকভাবে তৈরি হওয়া। এবং তারপরও যদি ও চাচ্ছে না, পরে আমি 1 থেকে 10 গুনছি, তুমি একটু ক্লোজ করো, খেলাটা ক্লোজ করো, গুছিয়ে নাও। তো ব্রেন কিন্তু প্রসেস করতে শুরু হয়, তারপরেও মাঝে মাঝে সে আসতে চায় না। এটা কিন্তু হয়, আমরা সব বাবা মায়েরা এটা ফেস করি, তখন কিন্তু আমরা তুলে নিয়ে যাই। তখন এটা আমি একেবারে কোনো মেসেজ না দিয়ে ওকে তুলে নিয়ে যাচ্ছি, সেটা যেমন তার কাছে অত্যাচার মনে হতে পারে, কিন্তু আমি তাকে ধাপে ধাপে বলার পর ওকে তুলে নিয়ে যাচ্ছি, সেটার কিন্তু ইন্টেন্সিটি একটু কম থাকে। যে না, আমাকে তো আসলে এতক্ষণ বলছিল। আমি এটা নিজেই দেখেছি যে আমি কোনো কিছু না বলে আমি যখন নিয়ে যাই, ও রেগে যায় বেশি। যখন আমি ধাপে ধাপে বলতে বলতে ও রাজি হল না, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছি আর তো আমি মানবো না, এখন আমার সাথে আসতে হবে তোমার, তখন আবার একটু কম রিঅ্যাক্ট করে। তো এই ব্যাপারটা। এবং পারফেকশনিজম একটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে মানে আমার মানে শিক্ষক হিসেবে আমার যে ইমেজ, সেটা আমার সন্তানকেই রক্ষা করতে হবে। আমরা যেটা বলি যে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তো সেটা নিয়ে ওনারা কাজ করতে পারেন। এছাড়া পড়ালেখায় আনন্দ একটা বড় ব্যাপার। আমাদের লেখাপড়াগুলো আনন্দময় না তো। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে পড়ালেখায় আনন্দ যদি থাকতো তাহলে তো খাটের নিচে আসলে ঢুকতো না। সেটাকে এখন তো আসলে কিছু করার নেই, এটা আমরা মানে এটা তো দায় সারাভাবে বলতে পারি না পড়ালেখায় আনন্দ নাই, তাহলে কি করার আছে? যেটা করার আছে যতখানি আনন্দদায়ক করা যায়। যেমন ও লিখছে যে মানে 10 কাউন্ট করছে, এখানে 10টা বল, আচ্ছা তুমি 10টা বলের ছবি আঁকো। বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে, বা ও যেটা করতে পছন্দ করে সেটার সাথে পড়ালেখাটাকে আমরা যুক্ত করে দিতে পারি। একটু পরপর বিরতি দিতে পারি, যে 10 মিনিট পড়লো, বাহ তুমি তো 2 লাইন সুন্দর লিখে ফেলেছো, যাও তুমি চাইলে মানে এনকারেজমেন্টটা, হ্যাঁ তুমি চাইলে এখন একটু ঘুরে আসতে পারো, একটু ছোট ছোট বিরতি দেওয়া যেতে পারে। আমি যেটা বলবো যে ওর মস্তিষ্কটাকে বোঝা, ওর মনটাকে, ওর মস্তিষ্কটাকে বোঝা। সবকিছুর জন্য তো প্রস্তুত থাকে না শিশুরা, এবং আমরা বাচ্চাদের কথা শুনি না, অনেক বেশি বলে ফেলি। প্রবলেমটা হচ্ছে যে বলাটা অনেক বেশি, কিন্তু ওদের মনের কথাটা শোনা হয় না, যে কি কারণে করছে না আর কি। হ্যাঁ, সুন্দর করে বসে একসাথে ওদের চোখের দিকে তাকিয়ে ওদের মুখের ভাষা, চোখের ভাষাটা একটু বুঝতে চেষ্টা করে, এবং সেই সাথে ওদের কথাগুলো একটু শোনা খুব জরুরি। মানে ওরা কিন্তু খুব মানে রেসপেক্টেডও ফিল করে এটাতে। সেটা আমি রৌফুন খুব সুন্দর বলেছে। আমি আরো 3টা অ্যাসপেক্টে কথা বলতে চাই, এটা বোধহয় বাবা মাকে বুঝতে হেল্প করবে, অন্যদেরকে হেল্প করতে পারে।
প্রথম জায়গাটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট টেম্পারমেন্ট নিয়ে বড় হয়, ওর নিজস্ব একটা মন মর্জির ব্যাপার আছে, ওইটাকে বোঝা খুব দরকার। আমি যদি মনে করি প্রত্যেকটা বাচ্চা একইভাবে বড় হবে, পৃথিবীর সব গাছ যদি একই গাছ হতো তাহলে কিন্তু আমরা এত ফল পেতাম না, সব একই রকম থাকতো। ওই বাচ্চারাও ডিফারেন্ট হবে, ওইটা ওর ইউনিকনেস। এখন কোনো কোনো ইউনিকনেসের মধ্যে ডিফিকাল্টিস থাকে, যে বাচ্চাটা একটু বেশি চঞ্চল, বাচ্চাটা একটু কথা শোনে না, ওইটা ওর ইউনিকনেস, ওটাকে রেসপেক্ট করে এটাকে শেপ আপ করা যায় গ্র্যাজুয়ালি, ওটা ভাবতে হবে, ওটা যেন ভাবতে পারে। কিন্তু এই সেপারেশনটা দেখতে চেষ্টা করো আলাদা, ওইটা দেখার চেষ্টা খুব দরকার। সেকেন্ড জায়গাটা হচ্ছে পড়াশোনা বাচ্চারা কিন্তু করতে চাওয়ার কথা না, কারণ পড়াশোনার মানে যেটা, যেমন পড়াশোনা করে চাকরি করবে, ভালো কিছু করবে, এই কগনিটিভ মানে মাথার ম্যাচুরিটি অতটুকু ওই বাচ্চার থাকে না, এটা বড়রা পারে। তাহলে বাচ্চারা পড়বে কেন? বাচ্চারা পড়বে অন্য অন্য কারণে। রফন খুব সুন্দর বলছে, পড়ার সাথে অ্যাসোসিয়েটেড মিনিং তৈরি করতে হয়, যে পড়াটা করলে অন্যরা ভালো বলছে, তখন দেখে যে এটা পড়া করলে মা আমাকে ভালো বলছে, ওটা পড়বে। ওর কিন্তু ওটা তৈরি না হয়, বরং ভয় তৈরি হয়ে যাচ্ছে। এই ভয়টা তৈরি হওয়াটা কোনোভাবে বাচ্চার জন্য হেল্পফুল হবে না। মানে খাটের তলায় লুকিয়ে থাকা তো খুবই একটা ভয়। এটা থার্ড পয়েন্ট, এটা আমি একটু পরে আসবো। ওর ভয়টা তৈরি হলে হবে কি, পড়াশোনার প্রতি, পড়াশোনাটার মিনিংটা ওর কখন বোঝার চেষ্টা করবে, এটা অন্যের জন্য করছে এরকম হয়ে যাবে, ওটা একটু ভাঙা দরকার। ও যদি ভালো রেজাল্টই করে অল্প পড়ে, তাহলে ওর বেশি পড়তে হবে কেন? ওর তো দক্ষতা, সেটাকে এবার অ্যাপ্রিসিয়েট করুক মা, যে তুমি অল্প পড়লে ভালো পড়তে হবে, যাতে ও শেখে যে কীভাবে অল্প পড়ে ভালো করা যায়। স্কিলগুলোকে মা যেহেতু টিচার, উনি হয়তো দেখতে পাবেন ওর বিশেষ দক্ষতাগুলোকে, সেটাকে এনকারেজ করার চেষ্টা করতে হবে। এবং এই বয়সে ফার্স্ট সেকেন্ড কিন্তু কোনো কিছু ম্যাটার করে না, এইটা বাবা মাদেরকে বোঝানো খুব কঠিন। সো 3 নাম্বার যেটা বলবো, এটা আরেকটু সিরিয়াস। এটা আমি বলছি না বাবা মাকে ভয় পাওয়ার জন্য, কিন্তু এটা আসলে খেয়াল করা দরকার। আমরা অনেক সময় দেখি বাচ্চারা পরিচিত মানুষদের কিন্তু সেক্সুয়ালি বা ফিজিক্যালি অ্যাবিউজড হন। টিচার পড়াতে এসেছে, মা যদি মনে করে যে ও পড়তে চায় না, বাচ্চারা যদি পড়তে না চায়, মা মনে করে পড়া ফাঁকি দেওয়ার জন্য করছে, তা কিন্তু নাও হতে পারে। সুতরাং বাচ্চা যদি বলে যে কোনো একটা স্পেসিফিক শিক্ষকের কাছে পড়বেন না বা কোনো একটা প্রাইভেটের কাছে যাবেন না, ওটাকে সাবধান হওয়া দরকার এবং বাচ্চাকে বুঝতে চেষ্টা করে ও কেন এটা করছে না বা কেন চাচ্ছে না। এবং মায়েদের, বাবাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সংসারের বাসার সব মানুষের দায়িত্ব আছে, যখন বাইরে কেউ ওকে পড়াবে মাঝে মাঝে খেয়াল রাখা আসলে হচ্ছেটা কি, ও কোনোভাবে আনসেফ বা ইনসিকিউর আছে কিনা। আদারওয়াইজ বাচ্চারা সারা জীবন সাফার করে এটার কারণে। কারণ ও যখন মাকে বলে, আমরা জানি না যিনি পড়াতে আসছেন তিনি মহিলা না পুরুষ, আমরা সেটা জানি। এটা বলা কঠিন। সেক্সুয়াল অ্যাবিউজ ছাড়া সেটা ভার্বাল অ্যাবিউজও হতে পারে, যেটা কিন্তু সেম জেন্ডারও হতে পারে, এটা কমনলি দেখি আমরা এখন হতে পারে। সুতরাং আমি ভয় পেতে বলবো না, কিন্তু সচেতন থাকাটা দরকার বাবা মায়েদের। ওকে, আমরা একটু ফোন নিয়ে আসি তাহলে। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, শুনছি আমরা সবাই। হ্যাঁ, এখন আমার বিয়ের বয়স 15 বছর। 15 বছর বিয়ের বয়সের ভিতরে মানে একদিন আমার ফ্যামিলির কাছে অন্তরঙ্গ ভালোবাসা অথবা উষ্ণ ভালোবাসা আমি পাইনি। আচ্ছা, না বলতে আমি ফ্যামিলি মানে পার্টনারের কাছ থেকে তো? জি, হ্যাঁ, আমার ওয়াইফের কাছ থেকে। এখন আমি এই 15 বছরে অনেক টেকনিক আমি ইউজ করছি, যেটা হলো তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আমার অর্থ কম খুবই, কিন্তু এই অর্থ কমের ভিতরেও আমি অনেক ভালোবাসার চেষ্টা করছি। যখন যা চায় বা যখন যা দেওয়ার আমি বুঝি তাকে দিই। এবং আমি সবসময় একটা খুব গুছালো মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া কম খাই কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন পছন্দ করি। এর ভিতরে আমার ওয়াইফের আমি এইভাবে অনেক সময় যদি বুঝাইতে যাই, তখন সে আমাকে বলে এত সাজেশন ভালো লাগে না। আসলে আমি তো সাজেশন দিই না, আমি তাকে বুঝাই। সেই 15 বছরে সে আমাকে ভালো ব্যবহার করে, সে নামাজ পড়ে, রোজা রাখে, সে একটু ধার্মিক। কিন্তু আমাকে অরিজিনাল যে আমি কি চাই এবং আমি কি পাইতে পারি, এইটা সম্বন্ধে আউট নলেজটা খুব কম। যেমন দুই একটা চাওয়ার কথা একটু বললে বুঝতে পারতাম, কি ধরনের চাওয়াটা আছে ভেতরে যেটা স্ত্রী সেটা পূরণ করছে না। মানে আমি খুব আবেগটাকে পছন্দ করি। আচ্ছা, আমি সব ফিল্ম পছন্দ করি। সরি, ফিল্মস পছন্দ করি।
ক্লিনলিনেস, ফিলিংস, হ্যাঁ বুঝেছি, আবেগ মানে তো ফিলিংস। হ্যাঁ, মানে কি রকম, ওটা একটা উদাহরণ দিলে ভালো হয়, যে এরকম ভাবে ও ফিলিংটা এক্সপ্রেস করুক সেরকম ভাবে। আমি চাই একটু সে আমার সাথে ভালো আচরণ করবে, হাসি খুশি থাকবে। যখন আমার শরীরটা ভিতরে একটা আবেগ আসবে, তখন সে সেটাকে আমাকে দেওয়ার চেষ্টা করবে নিজের পক্ষ থেকে, আমি যাবো সেটা না। সেটা কি শারীরিক চাহিদার ব্যাপারটা? শারীরিক চাহিদা, যখন চাহিদাটা তৈরি হচ্ছে শারীরিক ভাবে, তখন মানে চাইতে হবে কেন, সে নিজে কেন বুঝে নিচ্ছে না, এরকম একটা ব্যাপার। কি হয় মানে স্ত্রী কি বুঝতে পারছেন না, যে এটা বোঝা যায় কি করে যে স্ত্রী বুঝতে পারছে? একটু বোঝা যায় যে আপনার নির্দেশ, তারপর এটা প্রতি তার আবেগটা কম। আচ্ছা, শারীরিক সম্পর্কটা ও এনজয় করে না বেশি? না না না, সে পছন্দই করে না। সেটা কি বিয়ের পর থেকে এরকম? একদম সেই থেকে এই 15 বছর। আচ্ছা, মানে এর ভিতরে আমার 3টে ছেলে হয়েছে। 3টে ছেলে মাশাআল্লাহ মাদ্রাসা ভর্তি করছি, ওরা ভালো লেখাপড়া করে, ওরা বেন্টি খুব। মানে ওর সাথে আমার সাথে মানে আপনি মিলে না, যে একটা মিল আছে না, যে আমি যেটা বলবো ওইটা, এটা ভালো না লাগলে সে আমাকে আবার হাসিয়া খুশি দিয়ে খুশি মতো আমাকে বলবে যে না এটা না ওইটা, কিন্তু সেটা না। ওই আমি যেটা বলি ওইটা করলে না করলে নাই, এবং তার ভিতরে আবেগ প্রবণতাটা দেখাই যায় আর নাই, ওটা বুঝে জানো যে সে আমাকে চেনে না, আমি পর একজন। একটু কি ওকে একটু মানে ওকে একটু ঠিক করতে চেষ্টা করা হয়, যে তুমি এটা ঠিক করোনি, এটা এইভাবে করো, মানে হয় না যে ওকে কারেক্ট করা হচ্ছে কিনা সব সময়, যেটা কি মানে সেখান থেকে আবার একটা দূরত্ব সৃষ্টি হয়, তো সেটাই জানতে চাচ্ছিলাম। মানে ওকে আমি বোঝানো এত সুন্দর করে গোছালো বুঝাই, এই বোঝানোর পরে 10 মিনিট পরে 20 মিনিট পরে আবার ওই সেই আমি সবসময় দেখি খুশি না। আচ্ছা, কিন্তু আমি আবার বই কি, আমি একটু আপনার ঢাকা শহরে থাকি, বড় বড় আপনাদের ম্যামদের মতো ওনাদের সাথে চলাফেরা করি, আমি এক ধরনের আর উনি হইলো আরেক ধরনের। এখন ওনার কাছে আমি যে আবেগটা, আমি যে পরিমাণে আমি ওনার কাছে পারি বা একটা সময় করতে পারি, উনি সেটা পারে না। এখন এটা নিয়ে মিস্টেক হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সবসময় সে অন্ধকার থাকে, মুখে কোনো হাসি থাকে না, খুশি থাকে না, এবং সে আমার সাথে ওই ধরনের যে আমরা স্বামী স্ত্রী প্রথম আবেগ এক রকমের, দ্বিতীয় 2-4-10 বছর পরে আবেগ আর এক রকমের, সেভাবেও না। আর এই এখন আমি বাড়িতে 1 বছর, এই 1 বছরের ভিতরে তার ওই ভালো ব্যবহারটা আমি পাই না, কিন্তু সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। আমি বুঝেছি। হ্যাঁ, আমাদের সময় একদম মানে কমে গেছে, তো একটু তাহলে আমি একটু প্রশ্নটা জানতে চাচ্ছিলাম আজকের জন্য। আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমি এই অবস্থায় কি করতে পারি। আর আমি একটু গরম মেজাজের লোক, মানে চুপ করে মেজাজটা গরম পেয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে আমি 1 ঘন্টা পরে আবার ওর কাছে আমি স্বাভাবিক। আচ্ছা, মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওকে ঠিক আছে, করা যায়। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে, চট করে যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো অনেকগুলো, তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনার সন্তানদের বয়স, কার বয়স কত, এবং আপনার স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 30, বড় ছেলের বয়স 12, মেজো ছেলেটা মারা গেছে, ছোট ছেলেটা বছর 7। আচ্ছা, বাসার কাজগুলো করার জন্য আপনার স্ত্রী কার কাছ থেকে সাধারণত সহযোগিতা পান? না, ও প্রচুর কাজ করে, কিন্তু আমি হেল্প করতে চাই, কিন্তু এই হেল্পটাও নেয় না, খুশি মতো নেয় না, সেই জন্য আমি অফ থাকি। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনাদের মধ্যে যখন কোনো ঝগড়াঝাটি হয়, কখনো কি এরকম সেটা মারধর এরকম পর্যায়ে চলে গিয়েছিল কখনো? আসলে কি আমি রাগ ব্যবহার করতাম একদম, যখন বয়সটা আমার খুব প্রথম যে করলে রাগ ব্যবহার করে ফেলতাম, বিহেভ করতাম, কিন্তু পরবর্তীতে আমি একটু কমাই দিয়েছি। একদম স্পেসিফিক জানতে চাচ্ছি যে সেটা মানে গায়ে হাত তোলা পর্যন্ত কখনো গিয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছে, 2-3 বার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, 2-3 বার হয়েছে। অনেক ধন্যবাদ
ফোন করার জন্য আমরা আলোচনা করছি, কেমন? আমাদের আলোচনা শুনলে ভালো হয়, তুমি আগে বলো, তারপর ওর কাছে যাচ্ছি। আমার কাছে লাগছে যে ওনাদের খুব ভালো হয় যদি কারোর সাথে বসতে পারেন, ওনারা দুজনেই হলে খুব ভালো হয়। আমি একটা সেক্সুয়াল সমস্যার একটা ব্যাপার পাচ্ছি, ওটা সম্ভাবনা আছে, সেক্সুয়াল সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাই, প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট ভাবে আচরণ করে সেক্সুয়ালি বা রোমান্টিক্যালি বা এক্সপ্রেশনে। সো ওনার ওয়াইফ বলছেন খুবই ধার্মিক, ধর্মের কিছু ব্যাপার আছে যেগুলি ফিমেলদের মধ্যে অনেক সময় ভাবনা তৈরি করে যে এটা বেশি করা যাবে না, বেশি নিয়ে ভাবা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রকম কনসার্ন তৈরি হয় নাপাক হওয়া এসব নিয়ে, যে কারণে অনেকে অনেক কিছু এক্সপ্রেস করতে পারে না। এক্সপ্রেশনও মেয়েদেরকে এমনিতেই ধর্মের অনেকগুলো জায়গা আছে যে এক্সপ্রেস করতে একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে, ওইসব ব্যাপার অনেক সময় থাকে। আমরা দেখি যে যেই ফ্যামিলিতে বড় হচ্ছে একটা মানুষ, সেখান থেকে অনেক রকম বিলিফ নিয়ে বড় হয়, সেখানেও কিন্তু থাকে যে কি করা যাবে কি করা যাবে না, খুব স্ট্রং বিলিফ থাকে, সেটা থেকেও সমস্যা তৈরি হতে পারে। তো আমার মনে হয় উনি ওনার ওয়াইফের সরাসরি কথা বলতে পারেন, যদিও সম্ভবত উনি বলেছেন, কিন্তু এটাকে রেসপেক্ট করা যে দুটো মানুষের প্যাটার্ন ভিন্ন হবে, এটাকে বোঝা। আরেকটা জায়গা হচ্ছে যেটা রফনের কথা কিন্তু পরিষ্কার ছিল, যে সম্পর্কে যখন জটিলতা তৈরি হয় সেটা একটা ছাপ রয়ে যায়, এবং যারা এগুলি বলতে পারে না তারা এটা একটা লম্বা সময় পুষে রাখেন। বলে ফেলতে পারলে এটা সহজ হয়। ওনার ওয়াইফ কিন্তু কথাও বলেন না খুব একটা, যেটা মনে হচ্ছিল। সুতরাং ওনাকে এনকারেজ করা যেতে পারে মন খুলে কথা বলার জন্য। তো আমার ধারণা ওনার হয়তো পুষে যাওয়া কোনো রাগ বা কষ্ট আছে, যেটা ওয়াইফের মানসিক আঘাত, সেটাও হয়তো একটা ছাপ পড়তে পারে। আমার খুব মনে হয় ওনারা যদি কারোর সাথে বসতে পারতেন খুবই উপকার হতো ওনাদের দুজনের জন্য, সম্পর্কটার জন্য। আমি সেটাই বলতে চাচ্ছি যে প্রথমত আমার যেটা শুনে মনে হলো যে ওনার কাজের চাপ আছে। আসলে 3 জন সন্তানকে বড় করা, পরপর একজন সন্তানের মৃত্যুর শোক ওনার মা হিসেবে মারা গেছে, সেটা মা হিসেবে সেটা যেভাবেই হোক মা হিসেবে এটা বিশাল বড় একটা ট্রমা বা মানসিক আঘাত। এবং যখন সাংসারিক কাজে পর্যাপ্ত সহযোগিতা মহিলারা পান না, এবং বললে দেখা যায় যে সমাজে তো এটাই প্রতিষ্ঠিত যে মহিলারাই কাজ করবেন, তখন আসলে তারা ভার্বালি সহযোগিতা চান না বা বলেন না, কিন্তু রাগ পুষে রাখেন মনে, যেটা ওই সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্কের উপর একটা প্রভাব পড়ে। তো উনি যেটা করতে পারেন যে বোঝার চেষ্টা করা যে ওনারও কি আবেগের মধ্য দিয়ে যাচ্ছেন, ওনাকে একটু সময় দেওয়া। এবং আরেকটা যেটা বিষয় যে সবাই তো একরকম হয় না। উনি বলছেন যে উনি বিভিন্ন ম্যামদের সাথে চলেন, তারা যেভাবে চলাফেরা করেন বা গুছিয়ে থাকেন, ওনার স্ত্রীও যে সেভাবেই থাকবেন গুছিয়ে গেটআপ নিয়ে। তুলনাটা বোধহয় না করলে ভালো হয়। হ্যাঁ, গেটআপ নিয়ে যে থাকবেনই এমনটা নয়। হতে পারে যখন আমাদেরকে কেউ শুধরানোর চেষ্টা করে, তখন কিন্তু আমাদের সেলফ অ্যাকসেপ্টেন্স বা আমরা বলি যে আত্মমর্যাদার উপরে একটা চাপ আসে, যে আমাকে তুমি অপছন্দই করেন, কিংবা কারোর সাথে তুলনা যদি করা হয়। হ্যাঁ, সেটাই। তো সেক্ষেত্রে উনি প্রথমত বোঝা যে উনিও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা যদি উনি একটু মমতা নিয়ে শোনেন যে বলো তো তুমি আমাকে কি অসুবিধা হচ্ছে, ভালোবাসাটা প্রকাশ করে উনি পরস্পরকে শুনতে চাওয়ার মধ্য দিয়ে শুরু হতে পারে। আর স্যার তো বললেন যে ওনারা যদি চান ওনারা পেশাদার সহযোগিতা নিতে পারেন। ওকে, ঠিক আছে, আমাদের সময় তো শেষ হয়ে এসছে প্রায়। রাহাত কামরুজ্জামান, তুমি যদি আজকের বিষয়টা নিয়ে ছোট্ট করে একটু কিছু বলো, 1-1.5 মিনিটের মতো সময় আছে। যে ব্যাপারটা হয় কি, এটা একটু লম্বাই হবে বোধহয়, আমি চেষ্টা করি যত ছোট পারা যায়। একটা মানুষ যখন কোনো সম্পর্কের মধ্যে যান, কাছের মানুষ হয়ে যান, তখন একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ট্রাস্ট করে তাকে সবকিছু তার সাপোর্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা। যখন সেখানে ভায়োলেটেড হয়, তখন মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সমাধানের একটা পথ খোঁজে। সো যেহেতু সমাধানের পথটা ওই মানুষটার মধ্যে ছিল, তাকে অ্যাক্সেস করতে পারে না, তখন মানুষ আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে, সাহায্য পাওয়ার চেষ্টা করে। এবং এইটাতে একটা জিনিস হয়, রফুন কিন্তু শুরুতে প্রথমে বলছিলেন যে হয় কি, আমি যখন কথা বলি কারোর সাথে কষ্টের কথা, ওই মানুষটা তো একটা সাপোর্ট দেয়, ওইটা করে কি কষ্টের কথা বলাটাকে উৎসাহিত করে, এবং তারাই কষ্টের কথাগুলি আরেকজন মানুষের কাছে বলে বেশি বলেন, যেটা ভিকটিম প্লে অনেকে মনে করে। তারা মূলত সাপোর্টটা চায় যে কিভাবে আমি এই কষ্টতে বের হতে পারি, কিন্তু কোথাও থেকে সাপোর্টটা পান না, তার নিজস্ব সাপোর্ট সিস্টেমটা খুব উইক থাকে। সুতরাং তারা খুঁজেই বেড়ান যে কোথাও থেকে ঠিক কমপ্লিট সাপোর্টটা পান না। এখন এই মানুষটাকে যদি বলি আমরা যে ঠিক আছে তুমি নিজেই খোঁজো, এটা সহজ না। বরং আমরা মনে করি সমস্যায় পড়ার আগে নিজে থেকে দক্ষতা জায়গা তৈরি করে না, একটা ভালো কোপিং পদ্ধতি, যে আমার সাপোর্ট সিস্টেমটা কোথায়। আমরা খুব কমনলি দেখি এখন তো বটে, আগেও ছিল, যখন প্রেমে পড়ে যায়, ওই প্রেম দুজন মানুষের বাইরে আর তারা কাউকে চেনে না, এত বন্ধু বান্ধব কারোর সাথে মিশতে পারে না, সময়টা ওই দুজনকে দেয়। এবং তারপর যখন ব্রেকআপ হয়, তারা কিন্তু আর কোথাও যেতে পারে না, কারণ তাদের সাপোর্ট সিস্টেমগুলো অলরেডি ব্লক হয়ে গেছে, সবার থেকে সেপারেট হয়ে গিয়েছিলেন ওরা। তো আমরা মনে করি প্রিভেনশনের জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে কাছের মানুষ আছে থাকলো,
কিন্তু আরো অনেকগুলো কাছের সম্পর্কও রাখা। এখন কাছের সম্পর্ক প্রেমের সম্পর্ক হতে হবে তা না, যেমন মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে সম্পর্কটা রাখা, যাতে একটা সম্পর্ক যদি কোনো ক্রস হয়, ঝামেলা হয়, আমি অন্যখান থেকে সাপোর্টটা পেতে পারি। ওইটা নিয়ে আমি খুব বেশি আহত যেন হয়ে না যেতে হয়। তো সেই চেষ্টা করলে আমার মনে হয় সবাই ভালো থাকতে পারি, দক্ষতা তৈরি হওয়া কোপিংয়ের। শেষ করি তাহলে, সময় একদম শেষ। হ্যাঁ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীতে আশা করছি। সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হবে। তো আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা যখন ছোট থাকি, অল্প বয়সে থাকি, শিশু অবস্থায় থাকি, তখন আমরা যদি কোনো মনে বা শরীরে ব্যথা পাই, তখন আমরা কোন মানুষটার কাছে যেতে ভালোবাসি, যে মানুষটা আমাকে প্রশ্ন করবে না যে তুমি কেন ব্যথাটা পেলে, কোথায় গিয়েছিলে, পড়ে গেলে কেন। সেই মানুষটা হয়তো সেরকম প্রশ্ন করছে না, কিন্তু আগে চেষ্টা করছে আমি ব্যথাটা কোথায় পেয়েছি, সেটা মনের ব্যথা হোক, শরীরের ব্যথা হোক। সেই মানুষটার কাছে আমাদের বারবার কেন যেতে ইচ্ছে করে, যে মানুষটা আমাকে প্রথমেই প্রশ্ন করছে না যে কেন ব্যথাটা পেলাম। তো সেই মানুষটার সাথে আমাদের কীরকম সম্পর্ক তৈরি হয় বলেই আমাদের বারবার যেতে ইচ্ছে করে। সে বিষয় নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।